সবাইকে হোমিও ডাইজেস্টের পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতর এবং নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। মহাত্মা হ্যানিম্যানের জন্মদিন ও বিশ্ব হোমিওপ্যাথি দিবস উপলক্ষে আজকের এই আয়োজনে আমি সকলকে স্বাগত জানাচ্ছি। আমি কাজী আব্দুল্লাহ আল মাহফুজ, প্রকাশক ও পরিচালক, হোমিও ডাইজেস্ট। আমাদের আজকের আলোচনার মূল প্রতিপাদ্য হোমিওপ্যাথির বৈজ্ঞানিক সত্তা, তার বিরাজমান অবস্থা। কাইন্ডলি আমার কথা সবাই শুনতে পাচ্ছেন কিনা একটু নিশ্চিত করবেন। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। শুনতে পাচ্ছি স্যার, শুনতে পাচ্ছি। জি, ধন্যবাদ। বাংলা নতুন বছরের এই শুভক্ষণে আমরা এমন এক মহাত্মার আবির্ভাব উদযাপন করছি, যিনি তার জীবন উৎসর্গ করেছিলেন পীড়িত মানবতার স্বাস্থ্যের উন্নয়নে। যিনি তৎকালীন সময়ের একজন সর্বোচ্চ ডিগ্রিধারী অ্যালোপ্যাথিক চিকিৎসক হওয়া সত্ত্বেও সে সময়ে চলা অবৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতিকে তিনি মেনে নিতে পারেননি। ফলশ্রুতিতে তিনি দীর্ঘ বছরের সাধনায় তৎকালীন চিকিৎসা ব্যবস্থাকে এমন এক প্রাকৃতিক এবং সার্বজনীন নীতি তথা বিজ্ঞানের উপর প্রতিষ্ঠা করলেন, যা প্রায় ২৫০ বছর ধরে বর্তমান অবধি চলমান আছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, যিনি তৎকালীন সেই চিকিৎসা পদ্ধতির কে নাম দিলেন সিউরো সায়েন্স বা ছদ্মবিজ্ঞান, যিনি এই ছদ্মবিজ্ঞানকে পরিত্যাগ করে বিজ্ঞানময় এক চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করলেন এবং সেই পদ্ধতিকে তার লাইফ থেকে টোটালি পরিত্যাগ করলেন। আজকে সেই মহলটাই হোমিওপ্যাথিকে ছদ্মবিজ্ঞান বা সিউরো সায়েন্স বলে আখ্যায়িত করছে এবং ব্যাপক প্রচারণা চালাচ্ছে। কিন্তু সত্য চিরন্তন এবং শাশ্বত। সেই সত্য একবিংশ শতাব্দীর বিজ্ঞানের আলোকে প্রজ্বলিত হচ্ছে প্রতিদিন এবং প্রতিনিয়ত ছড়িয়ে পড়ছে সেই সত্যের আলোকছটা। হয়তো অচিরেই সেই আলোকছটা আলোকিত হবে পুরো বিশ্ব। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সর্বজন শ্রদ্ধেয় প্রফেসর জর্জ ভিতলকাসের স্নেহধন্য ছাত্র ডাক্তার ধীমান রায় স্যার, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএইচএমএস সম্পন্ন করে ইউনিভার্সিটি ইন ইস্ট লন্ডন থেকে পাবলিক হেলথ বিষয়ে এমএসসি এবং ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ল্যাঙ্কশায়ার ইংল্যান্ড থেকে হোমিওপ্যাথিতে মাস্টার ডিগ্রি অর্জন করেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেছেন। এছাড়া তিনি প্রফেসর জর্জ ভিতলকাস প্রতিষ্ঠিত ইন্টারন্যাশনাল একাডেমি অফ ক্লাসিক্যাল হোমিওপ্যাথি অ্যালোনেসিস গ্রিস থেকে পোস্ট গ্রাজুয়েট সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি ইন্টারন্যাশনাল একাডেমি অফ ক্লাসিক্যাল হোমিওপ্যাথি বাংলাদেশ সেন্টারের কোর্স কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সাথে তিনি ইন্টারন্যাশনাল একাডেমি অফ ক্লাসিক্যাল হোমিওপ্যাথির রিসার্চ টিমেরও একজন সদস্য হিসেবে নিয়োজিত আছেন। এছাড়া আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রধান বক্তা হিসেবে হোমিও ডাইজেস্টের সম্পাদক ও চিফ ট্রেনার ডাক্তার শাহিন মাহমুদ, যাকে আপনারা অনেকে চেনেন এবং ধীমান স্যারকে তো চেনেনই, তাকেও চেনেন ডাক্তার শাহিন মাহমুদ স্যারকে, যিনি একজন স্বনামধন্য লেখক ও গবেষক। ইতিমধ্যে তার 11টি বই প্রকাশিত হয়েছে এবং অতি সম্প্রতি হোমিওপ্যাথির বৈজ্ঞানিক ভিত্তি নামে আরো একটি গুরুত্বপূর্ণ বই প্রকাশিত হতে যাচ্ছে। এছাড়া তিনি প্রফেসর জর্জ ভিতলকাস প্রতিষ্ঠিত ইন্টারন্যাশনাল একাডেমি অফ ক্লাসিক্যাল হোমিওপ্যাথি অ্যালোনেসিস গ্রিসে পোস্ট গ্রাজুয়েট কোর্সে স্টাডি করছেন এবং একই প্রতিষ্ঠানের রিসার্চ টিমে অন্তর্ভুক্ত হয়েছেন। আমি শাহিন স্যারকে এবং ধীমান স্যারকে দুজনকে দেখতে পাচ্ছি, তাদের দুজনের পরিচয় দিলাম। জি স্যার, আমি সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আরো একবার। আমরা হোমিও ডাইজেস্টের পক্ষ থেকে দুজনকে স্বাগত জানাচ্ছি এবং সাথে স্বাগত জানাচ্ছি যারা আজকের অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়েছে।
ইতিমধ্যে ইন্টারন্যাশনাল একাডেমি অফ ক্লাসিক্যাল হোমিওপ্যাথি বাংলাদেশ সেন্টারের পোস্ট গ্রাজুয়েট রত অনেকেই উপস্থিতি আমি দেখতে পাচ্ছি। আমি সবাইকেই স্বাগত জানাচ্ছি। এছাড়া আমি হোমিও ডাইজেস্টের প্রায় সকল ব্যাচের শিক্ষার্থীদেরও দেখতে পাচ্ছি, আমি তাদেরকেও স্বাগত জানাচ্ছি। অনেক ব্যস্ততার মাঝে আমাদের সময় দেওয়ার জন্য আমি ডাক্তার ধীমান স্যারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সাথে স্যারকে দিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই অনুষ্ঠান। আশা করি স্যার সুস্থ আছেন এবং ভালো আছেন। হ্যাঁ, সবাইকে শুভেচ্ছা আর আপনাদের থ্যাংক ইউ। আমার নিজের আসলে বলার কি, আপনাদের এখানে প্রথমত যে পেপারটার কথা বলছেন, নতুন একটা পেপার হয়েছে, আপনারা যথেষ্ট, আমি হোমিওপ্যাথি বাংলাদেশের হোমিওপ্যাথির মধ্যে হোমিওপ্যাথি ডাইজেস্ট যে কাজটা করতেছেন হোমিওপ্যাথির মূলধারার যে প্রসারের জন্য, যে আমাদের একটা পত্রিকা প্রকাশিত হয়েছে, সেটা নিয়েও যা করছেন হোমিওপ্যাথি ডাইজেস্টের সম্পাদক হিসেবে আপনাকে এবং শাহিন সাহেব আছেন এবং আরো যারা হোমিওপ্যাথি ডাইজেস্টের সাথে জড়িত, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর ইন্টারন্যাশনাল একাডেমির পক্ষ থেকে তথা প্রফেসর বিতুল কাজের পক্ষ থেকে আমি তাকে যেহেতু বাংলাদেশে প্রতিনিধিত্ব করি, তার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা। এখন আমি মনে হয় টপিকসে যদি আপনারা যান, আমি একটু টপিক যাবো স্যার। যাই হোক, আপনাকেও শুভেচ্ছা এবং ঈদের এবং নববর্ষের উভয়ের শুভেচ্ছা জানাচ্ছি। ইতিমধ্যে আপনারা একটা পোস্ট দেখেছেন, পত্রিকাতে প্রকাশিত হয়েছে, যে সংবাদটা প্রকাশিত হয়েছে সেটা স্যারেরই দেওয়া তথ্যের ভিত্তিতে প্রকাশিত হয়েছে, যার শিরোনাম ছিল সর্বাধুনিক গবেষণায় হোমিওপ্যাথি ঔষধের সক্রিয়তা। গতকাল দৈনিক দেশের পত্র পত্রিকায় সংবাদটি প্রকাশিত হয় এবং আমি সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে লক্ষ্য করলাম যে এটা শেয়ার হয়েছে এবং এর তথ্য উপাত্ত সংগ্রহ দিয়েছিলেন ধীমান স্যার। যাই হোক, বিখ্যাত জার্নাল অফ মলিকুলার লিকুইডস এর গত 21শে মার্চ প্রফেসর জর্জ ভিতলকাসের রিসার্চ টিমের গবেষণায় আফটার হাই ডাইলিউশন অ্যানালিসিস এক্সপ্লোরিং দ্য ইফেক্টস অফ potentization by electron microscopy, Raman spectroscopy and deep learning এই শিরোনামে অরাম মেটালিকাম ওষুধটির 200 শক্তির প্রমাণ গবেষণাতে উঠে এসেছে। অনেকে আমি দেখলাম আমাদের হোমিও ডাইজেস্টের ফেসবুক পেজে পোস্টে অনেকে মন্তব্য করেছেন, এ ধরনের সংবাদ তারা আগেও দেখেছেন। কেউ কেউ বেনিডিস্টের গবেষণার কথা উল্লেখ করেছেন। আমি স্যারের কাছে গবেষণা এই বিষয়ে জানতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি অনেকে যেগুলো বলছে যে আমরা এরকম শুনে থাকি অনেক সময় যে এরকম এত শক্তির প্রমাণ মিলেছে, এত শক্তির প্রমাণ মিলেছে, অ্যাকচুয়ালি এই গবেষণাটার বিশেষত্বটা কি, এইটা আমি জানতে চাচ্ছি এবং একই সাথে সম্পূরকভাবে জানতে চাচ্ছি এই গবেষণাটা আমাদের হোমিওপ্যাথদের জন্য নতুন কোন দিগন্তের সূচনা করলো। স্যার একটু জানাবেন প্লিজ। নমস্কার, ধন্যবাদ। এটা খুব কষ্টের একটা বিষয়। আমরা বিতুল কাছের সাথে যখন কথা হয়েছে আমাদের গত সোমবারে, তখনও যে আবিষ্কারটা, নতুন যে পরীক্ষাটা হলো, এটার যে গ্রাভিটি, এটা যে সিগনিফিকেন্স, সেটা আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসকরা খুব বেশি ভালো করে বোঝেননি বোধহয়। এটা যুগান্তকারী একটা ব্যাপার তৈরি হয়েছে। সেখানে মানে এ পর্যন্ত আমাদের হোমিওপ্যাথিক পোটেন্টাইজেশন যে ফ্যাক্টরটা, সেটাতে আসলে কি হয় এটা আমরা জানতাম না। এর আগে অনেকেই বলছেন যে এর আগে অনেকগুলো রিসার্চ পাইছেন আপনারা ন্যানো টেকনোলজি নিয়ে বা আলট্রা মলিকুল যে কোথাও থাকে যখন পোটেন্টাইজ করা হয় তখন কি হয়, এই দিয়ে অনেকের জায়গায় দেখবেন কিছু রিসার্চে পাওয়া যাচ্ছে যে মলিকুল পাওয়া গেছে, পোটেন্সিতে মলিকুল পাওয়া গেছে। এটা পরে দেখা গেছে যে একই ধরনের রিসার্চ বা একই ধরনের সেটিংসে এটা ভুল প্রমাণিত হয়েছে। এটা কোনো মিক্সারের মধ্যে থাকতেও পারে, সেটা পোটেন্টাইজেশন। অ্যাকচুয়ালি পোটেন্টাইজেশনে আমরা যেটা করি, আমরা কিন্তু পোটেন্টাইজেশনের সাথে হ্যানিম্যানের যে ব্যাপার, হ্যানিম্যানের পরীক্ষা নিরীক্ষার ফসল যেটা টাইট্রেশন এন্ড সাকশন, এই দুটো জিনিস আমরা করি, টাইট্রেশন এন্ড সাকশন। এই টাইট্রেশন এন্ড সাকশনের ব্যাপারটা হচ্ছে আমরা বাইরের থেকে আর একটা এনার্জি ওর সাথে অ্যাড করি। সাকশন করতে আপনার ঝাঁকি দিতে হচ্ছে, টাইট্রেশন করতেও হচ্ছে। এই যে এটাকে বলে কাইনেটিক এনার্জি, আমরা বাইরের থেকে যে শক্তিটা প্রয়োগ করছি
বাংলায় বললে কি বলা হয় আমি ঠিক বলতে পারবো না, কাইনেটিক এনার্জি বলি আমরা বিজ্ঞানের ভাষায়। এখন এই কাইনেটিক এনার্জিটা কি করে এই রিসার্চে আমার একটু বিস্তারিত হয়তো আমি যতটা পারি বোঝানোর চেষ্টা করবো, এটা টেকনিক্যাল কিছু ব্যাপার থেকে গেছে এখানে। আপনারা যদি কেউ এটা দেখেন, আলট্রা হাই ডাইলুশন অ্যানালাইসিস, ডাইলুশন বলা হচ্ছে কিন্তু এটা মডেলত পোটেন্টাইজ হোমিওপ্যাথিক ওষুধের আছে যেখানে সার্কাশন ইউজ করা হয়েছে সেভাবেই। পুরোটা পড়েন কেউ তাহলে এর মধ্যে পাবেন যে কিভাবে তৈরি করা হয়েছে, কিভাবে করা হয়েছে। এখানে মূলত ব্যাপারটা যেটা, ইলেকট্রনিক মাইক্রোস্কোপ সম্পর্কে আপনাদের ধারণা কি আমি জানি না, আমি যতটুকু পারি আপনাদের সহজে বলছি। ধরেন আমাদের আলো দিয়ে আমরা চোখে দেখি, আলো আমাদের চোখে যখন কোনো বস্তু থেকে আলো আবার মানে একটা ওয়েভের মতো করে আসে, ঢেউয়ের মতো করে, সেই ঢেউয়ে আমাদের চোখে আসে। আমরা যে আলো দেখি তার বাইরেও আলো আরো কিছু লাইট আছে, আল্ট্রাভায়োলেট রে, এক্স রে, গামা রে, প্রত্যেকটার আলাদা আলাদা কম্পোনেন্ট আছে যে এইভাবে ওয়েভ হিসেবেই চলে, একটা ঢেউয়ের মতো করে চোখে আলো আমাদের আসে। সমস্যা হচ্ছে আমরা একটা পর্যায়ে যে কোনো জিনিসের সূক্ষ্ম জিনিস দেখতে পাই না, কারণ ওই যে ওয়েভের কথা বললাম, এই ওয়েভের যে চওড়া যেটা আমাদের ভিজুয়াল লাইট মানে যে আলো আমরা চোখে দেখি তার যে লম্বা চওড়া ব্যাপারটা, সেটার চাইতে জিনিসটা যদি ছোট হয় তাহলে ওর মধ্যে আর পড়ে না, আমরা দেখতে পাই না, সেটা আলো ওখানে পড়বে না, চোখে আসবে না। আলোর একক হলো ফোটন, কিন্তু এর চাইতে আরো ক্ষুদ্র যে জিনিসটা সেটা হলো ইলেকট্রন। ইলেকট্রন যদি আমরা প্রবাহ করি কোনো জায়গায়, কারণ আপনি কোথাও আপনার হাত রাখলেন, এই পাশ দিয়ে ইলেকট্রন দিচ্ছে, তাহলে আপনার হাতের ছায়াটা পিছনে পড়বে। এটাই হলো ইলেকট্রনিক মাইক্রোস্কোপের নিয়ম। এটা দিয়ে ইলেকট্রনিক মাইক্রোস্কোপ হয়, যেটাতে অনেক ছোট জিনিস। কারণ আমাদের সবচেয়ে একটা নিউক্লিয়াস, প্রোটন আর একটা ইলেকট্রন দিয়েই আমাদের হাইড্রোজেন অ্যাটম, তার মানে একটা অ্যাটমের চেয়েও অনেক ক্ষুদ্র হলো ইলেকট্রন গুলা। এইভাবেই ইলেকট্রনিক মাইক্রোস্কোপ বলা হয় এবং সেই জন্যই আমরা অনেক ছোট জিনিস দেখতে পারি। এবং ইলেকট্রন মাইক্রোস্কোপ আরো বিভিন্ন বৈজ্ঞানিক প্রক্রিয়া দিয়ে আমরা দেখতে পারি কি মানে ইলেকট্রনের চাইতেও একটু ছোট জিনিস, সেটাও দেখা সম্ভব এটা দিয়ে। ইলেকট্রন যে বাড়ি খেয়ে চলে যাচ্ছে, এটা একটা বড় ব্যাপার। আর এই কারণে ইলেকট্রনিক মাইক্রোস্কোপ দিয়ে একটা জিনিসের প্রায় 50 মিলিয়ন, আমাদের বাংলায় করলে 5 কোটি গুণ বড় করা যায়, 5 কোটি গুণ। সেই ইলেকট্রনিক মাইক্রোস্কোপ দিয়ে মূলত এখানে যে রিসার্চটা করা হয়েছে সেটা হলো গোল্ড আছে কিনা সেটা খোঁজা হয়নি। এই যে তিনটা জিনিসের কথা বলছেন, প্রথমে যেটা করা হয়েছে সেটা হলো ইলেকট্রনিক মাইক্রোস্কোপ দিয়ে ওই যে পোটেন্টাইজ মেডিসিনের যে মানে সম্পর্ক, যেটা পোটেন্টাইজ মেডিসিনটাকে আইডেন্টিফাই করা, যেটা পোটেন্টাইজ মেডিসিন, তার মধ্যে আলাদা আলাদা ক্লাস্টার, পানির যে অণু সেই অণুর মধ্যে পার্থক্য, পানির নর্মাল অণু আরেকটা হলো সেই অণুটা নর্মাল না, তার সাথে একটু অন্যরকম, সেটা আইডেন্টিফাই করার জন্য সেটা দেখতে পাওয়া গেছে। এটা হলো ইলেকট্রনিক মাইক্রোস্কোপ, যেটা সেটা প্রথম যে কাজটা ছিল সেটা এই পানির নর্মাল অণুর চাইতে পোটেন্টাইজ মেডিসিনের মধ্যে একটা অন্যরকম অণু পাওয়া যায়, দেখতে পাওয়া যাচ্ছে। ইলেকট্রনিক মাইক্রোস্কোপের কাজ ওই পর্যন্ত শেষ ছিল। এবার যেটার কথা বলা হচ্ছে আপনাদের, এই যে রমান স্টেপ্টোকপি। রমান স্টেপ্টোকপি বিজ্ঞানের সূত্র অনুসারে পৃথিবীর সমস্ত জিনিস কাঁপছে, একটা জায়গায় কেউ থেমে নেই। আমরা যে বড় জিনিসগুলো আমরা চোখে দেখি সেইগুলো যত বড় হয় তার কম্পনাঙ্ক ছোট হয়ে যায়, তারা ঘুরে আরো বড়, যদি আমাদের পৃথিবীর কথা ধরি, সৌরজগতের কথা বলি, সেখানে সেগুলো ঘুরতেছে একদম ওপেন স্পেসের পরে, সেটার জিনিস অন্য। কিন্তু এমনি আমাদের বাস্তবে যতগুলো জিনিস আমরা চোখের সামনে দেখি সেটা ঘুরতে থাকে, কোনো একটা কাঁপুনি থাকে তার মধ্যে। এই কাঁপুনিটা যখন বেশি হয়, তাপের জন্য এই কাঁপুনিটা বাড়ে, তখন সে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি করে। কাঁপুনিটা আস্তে আস্তে টেম্পারেচার কম হলে কাঁপুনিটা কমে যায় একদম। এই কাঁপুনিটা প্রত্যেকটা বস্তুর জন্য আলাদা। আচ্ছা, এই যে স্পেকট্রাম বলি আমরা, প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা। এখন এই রামন স্পেকট্রোস্কোপি যে কাজটা করছে এখানে, সেখানে হলো ওই যে অণুগুলা আমরা একটু অন্যরকম দেখছি, যে পোটেন্টাইজ মেডিসিনের মধ্যে যে ক্লাস্টারটা তৈরি করছে সেই ক্লাস্টারটা যখন আমরা অন্যরকম দেখছি, সেটার মধ্যে আমরা চেষ্টা করছি কি, আমরা গোল্ডের যে স্পেকট্রাম, যে টেম্পারেচারে গোল্ডের যে স্পেকট্রাম হয়, কম্পন তৈরি হয়,
একই কম্পন কি আমরা ওখানে পাচ্ছি কিনা, সেটাই হলো রমন স্পেকট্রোস্কোপির কাজ ছিল। দ্বিতীয়ত ডিপ লার্নিং। ডিপ লার্নিং হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যে কম্পিউটার নিজে নিজে শিখতে পারে। আমি এইটা যে কি করে বর্ণনা করবো আমি জানি না, মানে রিসার্চের মধ্যে যদি একদম খুব ডিপ জটিল রিসার্চ, এগুলো ধরুন আপনি একটা ফুটবল গেম, একটা ফুটবল ম্যাচ চলছে, কোন দল জিতবে সেটা জেতার জন্য আপনি আস্তে আস্তে অনেকগুলো খেলা তাকে দেখাবেন। খেলা দেখানোর পরে সে দেখতেছে, নিজে নিজে শিখতেছে যে এই প্লেয়ার যদি এইভাবে মারে, এই প্লেয়ারের কোয়ালিটি কি, এই প্লেয়ার কোন ভাবে, বাতাস কোন দিকে থাকে মাঠের, মাঠের পরিস্থিতি কি, কোন দলের কয়জন কোন ভাবে সেটিংস করছে, 4-3-2-তে খেলতেছে না কোন 3-3-3-এ খেলতেছে, সেইভাবে এটা দেখার চেষ্টা করে সবভাবে। ও আস্তে আস্তে ওটা শিখে তারপরে প্রেডিকশন করে। এই প্রেডিকশন যদি আমাদের মিলে যায় তখন আমরা বলি যে না, ঠিকঠাক আছে জিনিসটা, আমাদের প্রেডিকশনটাও ঠিক মতো করছে এবং আমরা এটাই প্রেডিকশন করতে চাইছিলাম। এই ডিপ লার্নিং এর কাজটা ছিল সেটাই। আচ্ছা, আমরা তিনটাই, এই যে তিনটা কাজের কথা বললাম, আমরা তিনটাতেই এখানে যে কাজটা করা হয়েছে অরামমেক, আমরা সবাই জানি গোল্ড থেকে তৈরি করে সোনা, স্বর্ণের জিনিস, সেটাকে অনেক পাতলা করার পরে আমাদের এই বোঝা যায় স্বর্ণ দিয়ে আরো অনেক রিসার্চে খুব ইউজফুল একটা জিনিস গোল্ড, সেই কারণে গোল্ড এখানে ইউজ করা হয়েছে। এতে দেখা গেছে 6, 30, 200 তিনটা শক্তি নিয়ে আমাদের এখানে পরীক্ষা করা হয়েছে। সেই তিনটা পরীক্ষাতেই আমরা যেটা পেলাম সেটা হলো, যখন ইলেকট্রনিক মাইক্রোস্কোপে দেখছি ক্লাস্টার গুলো আলাদা আলাদা, এবং সেই ক্লাস্টার প্রত্যেকটার মধ্যে অন্যরকম প্যাটার্ন দেয়, যে ক্লাস্টার গুলো আমরা ইলেকট্রনিক মাইক্রোস্কোপে দেখছি। আপনারা যদি রিসার্চটা মোটামুটি পড়েন, যারা পুরোটা না বুঝতে পারেন তারপরেও দেখবেন 6, 30 এবং 200 জন্য আলাদা আলাদা করে প্যাটার্ন আসছে। তার মানে 6 এক ধরনের পোটেন্সি, 30 এক ধরনের পোটেন্সি, 200 আরেক ধরনের পোটেন্সি। এটা আমরা স্পষ্ট করে বলতে পারি। এটা রমন স্পেকট্রোস্কোপিতেও আমরা একই পাইছি, সেই গোল্ডেরই পাইছি। গোল্ডের বিভিন্ন টেম্পারেচারের একই অন্যদের কম্পনাঙ্ক যেটা, সেটা একই ধরনের। ডিপ লার্নিং ও আমাদের যেভাবে প্রেডিক্ট করার কথা ছিল সেইভাবেই প্রেডিক্ট করছে। তিনটাতেই আমরা একই ধরনের। এখন এই হলো মূলত রিসার্চটা। এবার যে মাধুর সাহেব যে কথাটা বলেন, এটাতে আমাদের হোমিওপ্যাথির মানে সিগনিফিকেন্ট কি, হোমিওপ্যাথিতে কিভাবে আসলে হোমিওপ্যাথি কি করলো, এ পর্যন্ত আমরা কোনোভাবে জানতাম না। আপনি দোকান থেকে ওষুধ কিনে আনছেন যে এটা 200 পোটেন্সি, না এটা আদৌ পোটেন্টাইজ মেডিসিন, না এটা কত পোটেন্সি। এখন আমরা বলতে পারি যদি এইভাবে পরীক্ষা করি যে এটা একটা পরীক্ষিত মেডিসিন, এটা পোটেন্টাইজ কি পোটেন্টাইজ না। আমরা যে কাইনেটিক শক্তিটা দিলাম, ঝাঁকি দিলাম, ঝাঁকি দেওয়ার ফলে যেটা হলো, এই ডিপ লার্নিং সেটাই আমাদের করছে যে এতগুলো ঝাঁকিতে এই পর্যায়ে আসবে। 6-তে কতগুলো ঝাঁকি দেওয়া লাগে, 30-এ কতগুলো ঝাঁকি থাকে, 200-তে কতটা ঝাঁকি দেওয়া লাগে। দ্বিতীয়ত সবচেয়ে বড় যে সিগনিফিকেন্সটা এই লেখার, সেটা হলো এখনো পর্যন্ত সমস্ত বিশ্বে হোমিওপ্যাথির আসল সমস্যা যেটা, হোমিওপ্যাথির সাথে মূল দ্বন্দ্ব বিজ্ঞানের। আমরা হোমিওপ্যাথি দিয়ে রোগ সারে, অনেক বড় বড় রোগ সারে, অনেক চিকিৎসক পাবেন যারা ভিডিও আছে, সেটার মূল্যটা যতটা না তার চেয়ে অনেক বেশি মূল্য যখন আপনি একটা রিসার্চ পেপারে আপনার একটা কেস দিলেন, তারা পরীক্ষা নিরীক্ষা করলো যে না এই লোকটার এই রোগটা হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে ভালো হয়েছে, ক্লাসিক্যাল হোমিওপ্যাথি আমরা সিঙ্গেল ডোজ, তারপরে বড় বড় মানে ডিজিজ যেগুলা সেগুলো ভালো হয়েছে। সেখানে সমস্যা বিজ্ঞান তারপরে মানতো না। কেন মানতো না, এটার একটু পিছনে যাওয়া দরকার। সেটা হলো অ্যাভোগাড্রো প্রকল্প। অ্যাভোগাড্রো নামে একজন বিজ্ঞানী, তিনি আবিষ্কার করলেন যে সমান তাপ এবং সমান চাপে একই ধরনের একই সংখ্যক অণু একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় থাকবে। এখন তাই যদি হয়, আমাদের হোমিওপ্যাথিতে আমরা যখন কোনো একটা ওষুধের কোনো একটা আমরা যাদের ওষুধ তৈরি করে, ধরেন আমরা গোল্ডের কথাই ধরি, স্বর্ণ নিলাম, সেখানে তো কতগুলো অণু আমরা হিসাব করতে পারতেছি। আমরা যখন পোটেন্টাইজ করছি, যে আপনারা যারা হোমিওপ্যাথিক স্টুডেন্ট তারা মূলত বোঝেন যে পোটেন্টাইজ করতে করতে একটা সময় তো ভাগ করতে করতে প্রথমে আমরা ধরেন 100 অণু নিলাম, নিয়ে সেটারে আমরা যখন 100 ভাগ, 1 ভাগের সাথে আমরা যখন সেন্টিসিমাল করছি, 100 ভাগের সাথে 1 ভাগ মিশালাম, তাহলে 100-র মধ্যে অনেক পানির অণু। এটা যখন 2 করলাম তখন 50টা। এভাবে যেতে 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 যেতে
6C আর 24X এর পরে আমাদের আর কোনো কিছুই থাকে না এই অ্যাভোগাড্রো প্রকল্প হিসাব করে। অ্যাভোগাড্রো প্রকল্প দিয়ে অন্য অনেক কিছুরই টেস্ট করা হয়েছে, সেগুলো ঠিকঠাক আছে, কিন্তু হোমিওপ্যাথিতে এখানেই হলো বিজ্ঞানীদের সমস্যা যে তার মধ্যে তো ওর মধ্যে কিছু থাকছে না, অণু থাকছে না। কিন্তু আমরা যে এই পোটেন্টাইজ মেডিসিন দিয়ে যে কাইনেটিক এনার্জি ঝাঁকি দিলাম, টাইট্রেশন করলাম, এর ফলে ওখানে যে পানির মধ্যে যে নতুন একটা সাপ তৈরি হলো, এক ধরনের মানে গোল্ডের যে অণু, তার কোনো একটা অংশ বা পরমাণুর কোনো একটা প্রতিবিম্ব তৈরি হচ্ছে ওখানে, সেটা আমরা এখানে এই রিসার্চ দ্বারা স্পষ্ট করে বলতে পারি। এবং এ যাবৎ বলতো এরা হোমিওপ্যাথির ওষুধের মধ্যে কিচ্ছু নাই, এরা পানি পড়া দিয়ে ভালো করার মতো একটা ব্যাপার, এটা প্লাসিবো। কিন্তু এখন আমরা বলতে পারি যে এটা প্লাসিবো, এটা হোমিওপ্যাথিক ওষুধ বৈজ্ঞানিক ভাবে পরীক্ষা করে। এ যাবৎ এটা সম্ভব হয়নি, কারণ আমাদের এই ইলেকট্রনিক মাইক্রোস্কোপের রেঞ্জটাও এত বেশি হয়নি, আমাদের যে রমন স্পেকট্রোস্কোপি সেটারও রেঞ্জটা এত বেশি উল্লেখযোগ্য হয়নি। মূলত হোমিওপ্যাথিতে অনেকদিন কাজ করছে, আপনারা আমরা যারা সবাই হোমিওপ্যাথি পড়াশোনা করছি বা হোমিওপ্যাথি করছি, সেটাতে আমরা জানি যে এটা কাজ করে, কিন্তু কিভাবে কাজ করে, কেন কাজ করে, আমরা খুব বেশি ব্যাখ্যা করতে পারি। এখন আমরা একটু ব্যাখ্যা করতে পারি যে হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে প্লাসিবো না, দেয়ার ইজ চেঞ্জ ইজ দেয়ার, এটার মধ্যে পার্থক্য আছে। আর দ্বিতীয় কথা, আমরা এখন ওষুধ কিনলে সেটা সত্যি সত্যি পোটেন্টাইজ কিনা সেটা আমরা বলতে পারবো। মূলত এইটাই হলো, এই দুটোই হলো বেশি জিনিস। জি, এটুকুই বলা যায়। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি বলতে পারি। জি, জি, ধন্যবাদ। জি, জি, অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি খুব সুন্দরভাবে বিষয়টা উপস্থাপন করেছেন। কারণ অনেকেই এই ধরনের গবেষণার কথা উল্লেখ করেছেন, সেটার সঙ্গে যে এটা প্রচুর পার্থক্য আছে এই গবেষণার মধ্যে, এবং হোমিওপ্যাথির জন্য আরো নতুন দিগন্ত আছে, সেটা আমি আপনার মাধ্যমে জানতে পারলাম। এবং আমি আশা করি যে আমাদের যারা এখানে উপস্থিত হয়েছেন তারাও বিষয়টা বুঝতে পারছেন। আপনাকে ধন্যবাদ স্যার। আমি পরে আপনার কাছে আরেকবার আসবো আর একটা কোশ্চেন নিয়ে। তার আগে আমি ডাক্তার শাহিন মাহমুদ এখানে উপস্থিত আছেন, আমি ওনার সঙ্গে একটু ওনাকে একটা প্রশ্ন করতে চাই। শাহিন স্যার অবশ্যই ভালো আছেন? জি। এতক্ষণ আমরা ডাক্তার ধীমান রায় স্যারের কাছে চমৎকার একটা গবেষণার ও ইতিবাচক ফলাফল কিছু কথা জানলাম। সেই সাথে এটাও জানলাম যে এত সুস্পষ্ট না হলেও ইতিপূর্বে যে উল্লেখযোগ্য ইতিবাচক গবেষণা হচ্ছে, কিন্তু আমাদের কাছে যে সংবাদ তেমন ভাবে আসেই না বা নেই। সেই সাথে অডিয়েন্সের মাঝে একটা প্রশ্নও বিদ্যমান, প্রশ্ন চিন্তা করার মতো, এই গবেষণার ফলাফলগুলো উচ্চমানের সংবাদপত্রে কেন নিয়মিত প্রকাশ হয় না, কেন সেগুলো আমাদের কানে আসে না, এই ব্যাপারে আপনার বক্তব্য কি, এটা একটু জানতে চাচ্ছি। যেহেতু আপনি খুব রিসেন্টলি একটা বই লিখতেছেন হোমিওপ্যাথির বৈজ্ঞানিক ভিত্তি, আমি সেই দৃষ্টিভঙ্গি থেকেই আমি কোশ্চেনটা আপনাকে করলাম। আপনি অনেক রিসার্চ করছেন বইটা লেখার সময়, আপনার কাছে কি মনে হয় যে এইটা নিয়ে এত প্রচার প্রচারণা এবং উল্লেখযোগ্য মিডিয়া গুলাতে কেন ফোকাস করে না, বা আমরা হোমিওপ্যাথরাও বা এটা নিয়ে খুব বেশি একটা জানি না কেন? আপনার কি মনে হয়? আপনার রিসার্চ কি বলে একটু জানতে চাচ্ছি। সবাইকে ঈদ উল ফিতর, শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শুরু করছি। এবং ধীমান স্যারকে অসংখ্য ধন্যবাদ, চমৎকার ভাবে তিনি উপস্থাপন করেছেন রিসার্চের এই ডিফারেন্সিয়েশনটা, গুরুত্বটা, এটা আমরা বুঝতে পারলে অনেকটাই পরিচ্ছন্ন হবে। এবং কাজী আব্দুল্লাহ মাহফুজ, আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত চমৎকার একটা আয়োজন করার জন্য। এবার যে প্রশ্নটি আপনি উত্থাপন করেছেন, আসলে এটা অনেকগুলো প্রশ্নের সমন্বয় আমি দেখতে পাচ্ছি। প্রথম প্রশ্ন আমি একটু ভেঙে ভেঙে উত্তরটা দিচ্ছি, এবং এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। প্রথম কথা হচ্ছে যে এই আগেও গবেষণা হয়েছে, এখনো গবেষণা হচ্ছে, কিন্তু এইগুলো সেভাবে আমাদের কানে পৌঁছায় না কেন? বা এই যে রিসেন্টলি আমাদের হোমিও ডাইজেস্টের কিছু কমেন্টসে কিন্তু এই কথাটি এসেছে যে কেন উচ্চমানের মিডিয়াতে এগুলো পাবলিশড হয় না, নিয়মিত কেন আমরা জানতে পারি না। আজকে সত্যিকার অর্থে এর
একটা কারণ না, যদিও মুখ্য কারণ আমি একটা বলবো, তবে প্রথম একটা কারণ উল্লেখ করে নিতে হয়। একটা হচ্ছে অসচেতনতার একটা ফ্যাক্টর। যেমন ধরেন, একটু আগে আপনি যে মন্তব্যটি করেছিলেন, কেউ কেউ বলছে যে এই গবেষণা আগেও হয়েছে, তার মানে হয়তো কখনো একটু এই ধরনের কিছু একটা, ওই যে ন্যানো পার্টিকেলস 200 পোটেনসিতে পাওয়া গিয়েছে, এই ধরনের কিছু একটা হয়তো তারা দেখেছেন। এবার একটা গবেষণা এসেছে, সেটা খুলে দেখেননি, কত তারিখে পাবলিশড হয়েছে তা দেখেননি, কিন্তু তারা মন্তব্য করছেন। অর্থাৎ গভীরভাবে বিবেচনা না করার প্রবণতা। তাছাড়াও কোথায় কি হচ্ছে আমাদের পৃথিবীতে, কোথায় নতুন গবেষণা কি হচ্ছে, কি ফলাফল আসছে, এই ব্যাপারগুলো খুব বেশি চর্চা আমাদের কমিউনিটিতে যে আছে তা কিন্তু আমরা দেখতে পাই না। এই অসচেতনতা একটা কারণ। কিংবা সচেতন হলেও দ্বিতীয় যে কারণটি আমি বলবো তা হচ্ছে দক্ষতার অভাব, দক্ষতা এবং প্রশিক্ষণের অভাব। আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা আছে বা যে ইনস্টিটিউশন বা কলেজগুলো রয়েছে, সেখানে আসলে কতটুকু প্রমোট করা হচ্ছে গবেষণাকে, বাংলাদেশে কয়টা গবেষণা হয়েছে, কয়টা গবেষণার সাথে সংশ্লিষ্টতা রয়েছে, আমরা কিন্তু সে ধরনের কোনো সুস্পষ্টতা আমরা জানি না। এক কথায় বলতে পারি যে এ ব্যাপারে আমাদের যে স্টুডেন্ট শিক্ষার্থীগুলো বের হচ্ছেন, আমার ধারণা তাদের দক্ষতা এবং প্রশিক্ষণ কিংবা প্রমোশনের যথেষ্ট অভাব রয়েছে। এগুলো কারণ। তবে তবে এগুলোর গোড়াতে একটা মুখ্য কারণ কিন্তু রয়েছে। আমি, হ্যাঁ, আমার আসন্ন একটি বই, হোমিওপ্যাথির বৈজ্ঞানিক ভিত্তি, সেটাতে কিন্তু ডকুমেন্ট সহকারে, তথ্য প্রমাণের রেফারেন্স, পর্যাপ্ত রেফারেন্স সহকারে আমি এই ব্যাপারটি তুলে ধরেছি যে কি হচ্ছে এই জগৎটাতে। এই যে আমাদের যে বৈজ্ঞানিক সত্তাটি আছে, অনেকভাবে সেটা সাবপ্রেসড করা হয়েছে, আমাদের কান পর্যন্ত যেন না পৌঁছায় সে বন্দোবস্ত অত্যন্ত পরিকল্পিত এবং বিশাল আকারে করে রাখা হয়েছে। যেমন ধরেন, দক্ষতা সচেতনতার অভাবে, ধীমান স্যার যে কথাটি একটু আগে বলেছিলেন, যে বিতুল কাজ বলছেন যে আমার এই গবেষণাটির গুরুত্ব আসলে আমাদের কমিউনিটি ততটা বুঝতে পারেনি। এক, অসচেতনতার জন্য, দুই, দক্ষতার অভাবের জন্য, তিন, আরেকটা কারণ হোমিওপ্যাথির একটি শক্তিশালী বৈরী পক্ষ রয়েছে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে একটি শক্তিশালী বৈরী পক্ষ সর্বত্র রয়েছে, শুরু থেকেই রয়েছে। এবং তারা যথেষ্ট, আমি আমার বইতে সেই পদ্ধতিগুলো সবিস্তারে উল্লেখ করেছি, যদিও আজকের আলোচনায় হয়তো উঠে আসবে কিছু কিছু। অত্যন্ত সুপরিকল্পিত ভাবে আমাদের এই প্রচারণা গুলোকে সাবপ্রেসড করে রেখেছে, করে যাচ্ছে। কয়জন আমাদের এই হোমিওপ্যাথদের কয়জন জানেন? আমি একটু বলছি। জগদীশ চন্দ্র বসু যে খুব এক্সটেন্সিভলি হোমিওপ্যাথি নিয়ে গবেষণা করেছেন এবং এর গবেষণা ইতিবাচক ফলাফল পেয়েছেন, তা ঘোষণা করেছেন, এই বিষয়গুলো আমাদের কয়জন জানেন? এটা জগদীশ চন্দ্র বসু গবেষণা করেছেন, একটা না একাধিক, কয়জন জানেন এটা? কিংবা ডারউইন যে হোমিওপ্যাথি নিয়ে গবেষণা করেছেন এবং এ ব্যাপারে ইতিবাচক মন্তব্য করতে বাধ্য হয়েছেন, গবেষণা, তারা তো বিজ্ঞানী ছিলেন, তারা তো আসলে এই ছিলেন না যে ওষুধ খেয়েছি ভালো লেগেছে বাস, এই রিপোর্ট তা নয়। ডারউইনের, আমার বইতে বিস্তারিত বলা আছে যে ডারউইন যে মানে ও প্রথমে অবিশ্বাস করতো, এরপর বলতে গেলে ওর কলজে ছিঁড়ে গিয়েছে এর স্বীকৃতি দিতে গিয়ে, কিন্তু দিতে বাধ্য হয়েছে ডারউইন। কয়জন জানেন আমাদের এই ঘটনাগুলো? সেটা বাদ দিন। হোমিওপ্যাথি সেই যখন সর্বপ্রথম ডবল বাইন্ড র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল যখন আবিষ্কার হয়, তখনই এই ট্রায়ালে গবেষণা করেছেন, কয়জন জানেন এই তথ্যটি? এ পর্যন্ত বড় স্কেলে 5টি মেটা অ্যানালাইসিস হয়েছে। মেটা অ্যানালাইসিস মানে অনেকগুলো ট্রায়াল, অনেকগুলো গবেষণা নিয়ে একটা সার্বিক মূল্যায়ন। কয়জন জানেন যে আমাদের সেই 4টাতেই ইতিবাচক ফলাফল এসেছিল? এবং মজার ব্যাপার, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, একটা গবেষণাতে নেতিবাচক ফলাফল আসে। সেই নেতিবাচক ফলাফলের কারণ ছিল শ্যাং এট এল নামের একটা
ল্যান্সেটে একটা গবেষণাপত্র প্রকাশিত হয় এবং সেই গবেষণাপত্রে ব্যাপকভাবে কিছু ত্রুটি ছিল, বা এটা ত্রুটি বললে তো ভদ্র ভাষায় বলা হয়ে যায়, হয়তোবা কারচুপিও ছিল। আমার বইতে এগুলো ডকুমেন্টস দিয়েছে, আমি যে কথাগুলো বলছি এগুলো সমস্ত ডকুমেন্টেশন আপনারা পাবেন। তাকে বেস করে যখন গবেষণাটি করা হয়, এই গবেষণাটি নেতিবাচক আসে এবং এটা অত্যন্ত সমালোচিত হয়। এমনি গবেষক যারা সাধারণ ফ্রি ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার আছেন তারাই কিন্তু এই গবেষণাপত্রটিকে আসলে ব্যাপক সমালোচনা করেছে। তাতে নেতিবাচক আসে। কয়জন এই ঘটনাগুলো আমাদের জানে? হোমিওপ্যাথি একটি মেটা অ্যানালাইসিসে নেতিবাচক আসছে বিভিন্ন জায়গায়। এই যে ফান্ডিং বন্ধ করলো এনএইচএস এর কিংবা অন্যান্য যেগুলোতেই হোমিওপ্যাথির ব্যাপারে নেতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে, শ্যাং এটেলের গবেষণা ঠিকই ঢুকানো হয়েছে। কয়েকদিন আগে আমরা যদি উইকিপিডিয়াতে যান, কয়েকদিন আগের ভার্সনটাতে হোমিওপ্যাথি সম্বন্ধে সেটা শুরুতেই ছিল শ্যাং এটেলের গবেষণা। অবশেষে ডানা উলম্যান সহ প্রায় 50 জন লোকের লিখিত বিবৃতির পরে কিছুটা পরিবর্তন এনেছে, কিন্তু সেটাকে কিন্তু রেখেছে এখন পর্যন্ত। সেই ত্রুটিযুক্ত গবেষণা প্রচার চলছে দুর্দান্ত ভাবে। কি প্রচার চলছে? যে হোমিওপ্যাথির নেতিবাচক দৃষ্টিভঙ্গিকে সর্বত্র প্রচার করে ছড়িয়ে দেওয়া হচ্ছে। হোমিওপ্যাথি কাজ করে না। হোমিওপ্যাথি সংবাদ পাওয়া যাচ্ছে কি, আপনারা যদি যান, ব্যাপকভাবে প্রচারিত হয়েছে হোমিওপ্যাথি ডায়রিয়াতে কাজ করে না। কে বলেছে? হু বলেছে, মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, WHO। ডায়রিয়াতে কাজ করে না, ম্যালেরিয়াতে কাজ করে না, অথচ হোমিওপ্যাথি শুরু হয়েছিল ম্যালেরিয়ার আরোগ্য দিয়ে। তো যাই হোক, এরপর কি হলো, সেটাকে বিবিসি এমন ভাবে প্রচার করলো, শুধু বিবিসি নয়, আরো তাবেদার মিডিয়া আছে, আমি আসছি সেগুলোর ব্যাপারে। এমন ভাবে প্রচারণা চালিয়ে গেল যে ফ্লাডেড হয়ে গেল, যে হোমিওপ্যাথি শেষ, হোমিওপ্যাথির মৃত্যু। এমনও হেডিং এসেছে যে হোমিওপ্যাথির মৃত্যু। এই সমস্ত কিছু বইতে দেওয়া আছে, অসুবিধা নেই, আমি আপাতত বলছি, আপনারা শুনে রাখুন, পরবর্তীতে সমস্ত ডকুমেন্টেশন সহ পেয়ে যাবেন। এইবার পরবর্তীতে WHO-র কাছে যখন অবজেকশন জানানো হলো, সে ক্ষমা প্রার্থনা করলো যে আমাদের কিছু অফিসিয়াল ভুলভাবে এই বক্তব্যগুলো দিয়েছে, মানে কয়েকটা রোগের ব্যাপারে। এটা একটা পরিকল্পনা ছিল, আমি এটা ব্যাপারে পরে বলছি যে এটা কত বড় সুদূর প্রসারী পরিকল্পনা ছিল, আমি পরে বলছি। কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে পরবর্তীতে ক্ষমা প্রার্থনা করা হলো, সে ব্যাপারে কোনো সংবাদ প্রকাশিত হলো না। ডক্টর জর্জ বিতলকাস, জেমস র্যান্ডি, আমি একটু উদাহরণ দিচ্ছি যে কেন আমাদের কানে খবরগুলো পৌঁছায় না। জেমস র্যান্ডি $1 মিলিয়ন চ্যালেঞ্জ দিল ওয়ার্ল্ড ওয়াইড, যে বিস্তৃতভাবে বললে অনেক কিছু প্যারানরমাল অ্যাক্টিভিটি বা আবিজাবি অনেক কিছুই ছিল, কিন্তু মুদ্রা কথাটা হলো হোমিওপ্যাথি যে কার্যকরী সেটা প্রমাণ করতে পারলে $1 মিলিয়ন প্রদান করবে। ঘোষণা দিল, খুব শান্তিতে ছিল, মনে করেছিল কেউ হয়তো এই কাজটি করতে আসবে না। কিন্তু জর্জ বিতলকাস, আপনারা বলতে পাবেন যে প্রচুর পৃথিবীর যেখানে হোমিওপ্যাথির বিরুদ্ধে কথা বলা হয়েছে সেখানে বিতলকাস উপস্থিত। তিনি এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলেন। বিস্তারিত আমার বইতে পাবেন। সহজ কথায় আমি এক কথায় বলে দিচ্ছি, জেমস র্যান্ডি সে পালিয়ে বেঁচেছে, কিন্তু এর মধ্যে কেলেঙ্কারি করে রেখে গেছে। কি করেছে? গবেষণায় ও তো লেংদি করেছে, অসুস্থতার সূত্র দিয়ে, ফান্ডিং এর সূত্র দিয়ে, বিভিন্ন সূত্র দিয়ে ও তো গবেষণাতে পিছিয়ে থেকেছে, কিন্তু এর মাঝখানে গোপনে ওয়েবসাইটে প্রচার করেছে বিতলকাস গবেষণা করতে অস্বীকৃতি জানিয়েছে, তারা প্রত্যাবর্তন করেছে। এই জানিয়ে ওয়েবসাইটে তারা আপলোড করে সমগ্র ওয়ার্ল্ড ওয়াইড পাবলিশ করেছে। তার মিডিয়া এবং তাবেদার মিডিয়ারা তারা সর্বত্র এটা প্রচারণা চালিয়ে গিয়েছে এবং বিতলকাস খুব কঠোর পদক্ষেপ নিয়েছিলেন এরপরে, কিন্তু পালিয়ে গেলে যা হয় তাকে তো ধরা যায় না। তো যাই হোক, এইভাবে তারা হোমিওপ্যাথির বিরুদ্ধে প্রোপাগান্ডা এবং অপপ্রচার, ত্রুটিযুক্ত অপপ্রচার, এই যে কয়েকটা কথা বললাম, শ্যাং এটেলের গবেষণা, জেমস র্যান্ডির চ্যালেঞ্জ, এরকম আমি আমার বইতে এরকম বহু প্রোপাগান্ডা এবং ভুয়ামি হোমিওপ্যাথির ব্যাপারে নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করা, জাস্ট এটাকে তৈরি করা, আর কিচ্ছু না, ভেতরে কিচ্ছু নেই, সমস্ত মিথ্যা। এগুলো দিয়ে হোমিওপ্যাথির প্রতি একটি নেতিবাচক ধারণা তৈরি করে রাখা হচ্ছে। একটা মহল তারা আগ্রহী হচ্ছে না এইসব এই ওভারভিউ দেখি। আমাদের মধ্যে এতটাও সচেতনতা রয়েছে, অনেকে মনে করে হোমিওপ্যাথিতে গবেষণা দরকারই নেই।
আমরা ওষুধ আবিষ্কার করে ফেলেছি, খালি খাওয়াবো, মানুষ ভালো হবে, বাস এতেই হয়ে যাবে। অনেকের ধারণা রয়েছে এরকম। এই সমস্ত কিছু, একদিকে আমরা অসচেতন, আরেকদিকে বৈরী পক্ষ অত্যন্ত সচেতন। তারা খুব সুপরিকল্পিত ভাবে আমাদের কাছে আমাদের যে ইতিবাচক ফলাফল আছে তাকে সাপ্রেস করে, উদাহরণ দিচ্ছি, একদম হাওয়ার থেকে বলছি না, +1-এ আমাদের একটা গবেষণা প্রকাশিত হয় ইতিবাচক ফলাফল, চমৎকার একটি গবেষণা, দুর্দান্ত, আসলে ত্রুটি ধরার কোনো উপায় ছিল না। 5 বছর পরে +1-এর এডিটর সেটাকে উল্টো করে কোনো কারণ ছাড়া। এই যে আপনি ভরসা করবেন, যে বললেন যে কাদের মাধ্যমে মানুষ জানবে জার্নালের মাধ্যমে, জানবে নেটের মাধ্যমে, নেটের বড় বড় সাইটগুলোর মাধ্যমে, জানবে পত্রিকার মাধ্যমে। পৃথিবীর বড় পত্রিকা বিবিসি হোমিওপ্যাথির বিরুদ্ধে সারা জীবন কাজ করছে, ডকুমেন্টারি পর্যন্ত প্রকাশ করে, এবং তার এক গাদা তাবেদার মিডিয়া রয়েছে যেখানে হোমিওপ্যাথির ইতিবাচক কথা বললে তারা নেবে না, তারা সেটা পাবলিশ করবে না, একদম একান্ত বাধ্য না হয়ে পড়লে। রয়েছে তাবেদার মিডিয়া, রয়েছে উইকিপিডিয়া, গিয়ে দেখুন কি দশা করে রেখেছে। যতই চেষ্টা করা হোক না কেন, এবার আমার বইতে সেই উইকিপিডিয়া প্রত্যেকটি লাইন টু লাইন তাদের সেই কথাগুলো কতটা সত্য কতটা মিথ্যা আমি তুলে ধরেছি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই বইটি পেয়ে যাবেন আশা করি। এই উইকিপিডিয়া একদম সম্পূর্ণ গাজওয়ারি করে সমগ্র ওয়ার্ল্ড ওয়াইড প্রচার চালিয়ে যাচ্ছে হোমিওপ্যাথির বিরুদ্ধে, অত্যন্ত পরিকল্পিত ভাবে। এবং কতটা পরিকল্পিত ভাবে বইতে সে গেল আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই বিষয়গুলো নিয়ে যদি আমি একটা টপিক নিয়ে আলোচনা করি অনেক লম্বা হয়ে যাবে, কারণ আমি একটু শর্টেন করছি। অনেকেই বলবেন যে হয়তো আমি শুধু বইয়ের কথা বলছি কেন, এই কারণে যে এই আরো আমাদের কথা আছে। এরপর আপনি নির্ভর করবেন জার্নালের উপরে, সেই জার্নাল 5 বছর পরে উল্টো করে, +1-এর মতো জার্নাল। তো কাজেই তাদের পরিকল্পনা, আমি এই বিগত দিনে এই বইটি লেখার সময় বহু জায়গায় বহু ডকুমেন্টেশন স্রেফ হাওয়া হয়ে যেতে দেখেছি, নেই। অপরদিকে কনভেনশনাল বা অন্যান্য ট্রিটমেন্ট সিস্টেমের নেতিবাচক গবেষণা হাওয়া হয়ে যেতে দেখেছি। অনেক কিছু হচ্ছে পেছনে নেপথ্যে, শুধু এই হোমিওপ্যাথিকে সেই ফ্লেক্সনার রিপোর্ট থেকে শুরু হয়েছে, একটার পর একটা ধারাবাহিক বর্ণনা আপনারা পাবেন। একটার পর একটা আমাদেরকে সাপ্রেস করার জন্য, দমন করার জন্য বৈরী পক্ষ অত্যন্ত সুপরিকল্পিত ভাবে এগিয়ে গিয়েছে। আপনারা যা মনে করছেন তা না, তারা আমাদের কানে আসতে দিচ্ছে না। যে কয়টা আউটলেট আছে, যে কয়টা আউটলেট, জার্নাল, মিডিয়া, এই সমস্ত জায়গায় তারা পাহারা বসিয়ে রেখেছে। শুধু প্রচার হবে আমাদের নেতিবাচক দিক। কাজেই যারা কমেন্ট করছেন তাদের কমেন্টটি, তাদের প্রত্যাশাটি, আমাদের হোমিওপ্যাথদের মধ্যে যারা কমেন্ট করছেন যে কেন আমাদের কানে এসে পৌঁছায় না, কেন আমাদের ভালো ভালো মিডিয়াতে কেন প্রকাশিত হয় না, আশা করি এতক্ষণে বুঝতে পেরেছেন। সচেতন হলেই বুঝতে পারবেন যে এর একটা সুনির্দিষ্ট কারণ রয়েছে, সুনির্দিষ্ট কারণ রয়েছে। এই যে বিতল কাছের গবেষণা পত্রটি, এটিকেও চেষ্টা করা হবে সাপ্রেস করার জন্য এই ভাবমূর্তি। এখানে আমাদের দায়িত্ব হচ্ছে তাকে তুলে ধরা। আমাদের নিজেদের রক্ষা করতে চাইলে এই কাজটি আমাদের করতে হবে। অ্যাকচুয়ালি বৈরী পক্ষের, আমি আমার বইতে ডিটেল এক্সপ্লেনেশন সহ ডকুমেন্টেশন সহ দিয়েছি। বৈরী পক্ষের তরিকাটা হচ্ছে খুব সিম্পল তরিকা। প্রথম আপনাকে মিথ্যা অপপ্রচার করা হবে, এবং আপনার যদি কোনো ইতিবাচক দিক থাকে তাকে সাপ্রেস করা হবে। মিথ্যা অপপ্রচারটিকে ডকুমেন্ট হিসাবে গ্রহণ করা হবে, ডকুমেন্টেশন করা হবে, এবং তা দিয়ে এই ডকুমেন্ট দিয়ে তারা বড় বড় যে জায়গাগুলো রয়েছে, সরকার, রাষ্ট্র মন্ত্রণালয়, বিভিন্ন জায়গায় প্রভাবিত করবে। এবার কোন একটা জায়গা থেকে একটা রুলস এন্ড রেগুলেশন আসলো, একটা হোমিওপ্যাথি ক্যান্সারের ট্রিটমেন্ট করতে পারবে না সাপোজ, এবার তাকে ফলাও করে তাদের মিডিয়ার মাধ্যমে প্রচার করে। এইবার যে এই যে একটা প্রচার হলো ক্যান্সারের ট্রিটমেন্ট হোমিওপ্যাথি করতে পারবে না, এটাকে আবার একটা ডকুমেন্ট হিসেবে গ্রহণ করে আরেক জায়গায় প্রভাবশালী মহলে তারা চেষ্টা করবে আরো কোনো নেতিবাচক ফলাফল, হোমিওপ্যাথির বিরুদ্ধে ফলাফল বের করে নিয়ে আসতে। এটা হচ্ছে তাদের তরিকা, এবং এই তরিকায় কিন্তু তারা ব্যাপক সফল হয়েছে, ব্যাপক কার্যকরী হয়েছে তাদের এই তরিকা। সেই বেনিবিস্টের একটা, যা আসলে অ্যাকচুয়ালি বেনিবিস্টের যে ফলাফলটি, সেটা হোমিওপ্যাথির সাথে সাংঘর্ষিক। এটা বিতল কাজ সেই প্রথম মিটিং এই বলেছিল, বেনিবিস থেকেই বলেছিল তুমি যেটা বলছো এটা আসলে হোমিওপ্যাথিকে রিপ্রেজেন্ট করে না। সেটাকে পরিকল্পিত ভাবে প্রেজেন্ট করে
আজকে পর্যন্ত আমাদের মধ্যে ভুল ধারণা বেনিফিসে হোমিওপ্যাথির খুব সমর্থক ছিল, কিন্তু আসলে তাদের একটা পরিকল্পনা ছিল। আমি আমার বইতে এটা ডিটেল গণনা লিখেছি যে হোমিওপ্যাথিকে আজকে পর্যন্ত আমরা কোনো গবেষণা নিয়ে গেলে ও দেখেছি বেনিফিস একটা করেছিল, ও তোমাদের গবেষণা পরে ভুল প্রমাণিত হয়, এই সেই। আমরা এখনো ডিমিনিশড হয়ে আছি। ওই একটা ধাক্কা ডকুমেন্টারি প্রকাশ করলো 2002 সালে বিবিসি, তার ধাক্কা আমরা এখনো কুলিয়ে উঠতে পারিনি, এখনো না, সেই ডকুমেন্টারির ধাক্কা। তো ওদের এই কারণে বললাম যে ওদের এই পরিকল্পনাটি কিন্তু অন্তত সত্যত সফলভাবে এগিয়ে চলছে। সেখানে আমাদের পরবর্তী আলোচনায় হয়তো উঠে আসবে, আমাদের সচেতন না হলে মুশকিল আছে। তো অ্যাকচুয়ালি এই সচেতনতার অভাব, এই দক্ষতা এবং প্রশিক্ষণের অভাব, এবং মুখ্য কারণ একটা বিরাট জাল আমাদেরকে সাপ্রেস করে রেখেছে। এই কারণে কানে আসে না, এই কারণে ভালো ভালো মিডিয়াতে আমাদের সংবাদগুলো সেভাবে শোনা যায় না। ধন্যবাদ। আমি অনেক ধন্যবাদ শাহিন স্যারকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরার জন্য, যেটা আমাদের অনেকেরই অজানা ছিল। যাই হোক, আমি যতটুকু জানি যে আমাদের ইন্টারন্যাশনাল একাডেমি অফ ক্লাসিক্যাল হোমিওপ্যাথি সারা পৃথিবীব্যাপী তারা কাজ করছে, বিশেষ করে দক্ষ হোমিওপ্যাথ রিসার্চার এবং আরো কিছু তারা এজেন্ডা নিয়ে কাজ করছে, যেটা হোমিওপ্যাথিকে আরো সমৃদ্ধ করার জন্য। এই বিষয়ে আমি একটু জানতে চাইবো আমাদের ইন্টারন্যাশনাল একাডেমি অফ ক্লাসিক্যাল হোমিওপ্যাথি অ্যালোনেসিস গ্রিস, যেটা জর্জ ভিতলকাস প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের বাংলাদেশের কোঅর্ডিনেটর আমাদের ধীমান রায় স্যার উপস্থিত আছেন, আপনারা আলোচনা শুনেছেন। স্যারের কাছে জানতে চাইবো যে ইন্টারন্যাশনাল ক্লাসিক্যাল একাডেমি অফ ক্লাসিক্যাল হোমিওপ্যাথি অ্যাকচুয়ালি কোন দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে এবং বাংলাদেশে তারা বাংলাদেশের হোমিওপ্যাথদের জন্য অ্যাকচুয়ালি কি মেসেজ দিতে চান? ওকে, থ্যাংক ইউ। www.vitolkas.com এ গেলে আপনারা একাডেমির আন্ডারে একটা বড় ওয়েবসাইট, আপনাদের সবাইকে পড়তে বলবো। এখানে হোমিওপ্যাথির জন্য অনেক সুযোগ সুবিধা। আপনি যদি সিরিয়াসলি হোমিওপ্যাথি করেন, আপনার যত ধরনের সাহায্য হয় সেটা করার জন্যই ইন্টারন্যাশনাল একাডেমি ক্লাসিক্যাল হোমিওপ্যাথি দরকার। এবং এখানে শুধুমাত্র হোমিওপ্যাথির কথাও মানে আমরা না, হোমিওপ্যাথি বাদেও ধরেন ভিতলকাস বলছেন যে এই যে প্রতিষ্ঠানটা তৈরি, এখানে জ্ঞান বিজ্ঞানের জন্য একটা খুব বড় জায়গা হোক, সেখানে নতুন ফিলোসফি, নতুন মানবতার জন্য যত যা কিছু সেইগুলো সবকিছুই আসুক, সেটা সমস্ত জায়গায়। এইটা হলো মূলত একাডেমি সেইভাবে তৈরি করা। এখানে আমরা জানি গ্রিক সভ্যতার সেই যে স্বর্ণ যুগ, সেখান থেকে তৈরি এসে ভিতলকাস সেটাকে ধরে রাখতে চাইছেন। এবং মূলত এখানে ইচ্ছা হলো আমাদের একটা হোমিওপ্যাথ তৈরি করা, হেলার অরিজিনাল, যারা সত্যি সত্যি ক্লাসিক্যাল হোমিওপ্যাথি করবে, হ্যানিম্যানের নিয়মের জন্য হোমিওপ্যাথি, সেই হোমিওপ্যাথি, এবং সেখান থেকে তাদের সোসাইটির জন্য যেন সত্যি সত্যি জেমস হয়, মানে ভালো সোসাইটির জন্য একটা স্পেশাল মানুষ হবে সে, সেইভাবেই তৈরি করা হচ্ছে। ভিতলকাসের মতে হোমিওপ্যাথি ফিজিশিয়ান ইজ এ কমপ্লিট এডুকেটেড ম্যান, একদম সমস্ত দিক থেকে তার এডুকেশন। আর এই সমস্ত যত ধরনের নতুন এডুকেশন, যাদের কোনো প্ল্যাটফর্ম নেই, কিন্তু সত্যি শাহিন সাহেব একটু আগে যে কথা বললেন, সারা পৃথিবীর মধ্যে, আমি একটু অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি বোধহয়, কিন্তু তারপরে এটা বলা দরকার। কারণ আজকে আমরা 2024 সালে, একবিংশ শতাব্দী, জ্ঞান বিজ্ঞানের এত উন্নতির মধ্যে এখনো পৃথিবীতে যুদ্ধ চলতেছে। ইরান ইসরায়েল যুদ্ধ, ইউক্রেনের যুদ্ধ চলছে, ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ। আমরা সবাই বুঝি পৃথিবীতে খুব কমন কথা, যত খাদ্য আছে সুষ্ঠু বন্টনের জন্য, এই অভাবের জন্যই আমাদের দুর্ভিক্ষ। সেই সমস্যার জন্য কিছু লোকের ঝামেলা আছে, মানে তাদের ইচ্ছাটা বেশি, সুস্থতার অভাব আছে, সেই প্রকৃত সুস্থতার, সেই সবগুলোকে যখন আমাদের যেখানে সবাই এই যে বললেন প্ল্যাটফর্ম পায় না, যেভাবে চাপায় রাখা হয়, এর বিরুদ্ধেই আমাদের মূলত ভিতলকাস এবং ইন্টারন্যাশনাল একাডেমি ক্লাসিক্যাল হোমিওপ্যাথি আমাদের ভীষণ যেটাই বলেন না কেন। এখানে বাংলাদেশের জন্য যেটা করতে চাচ্ছেন প্রফেসর ভিতলকাস,
বাংলাদেশে তার ই লার্নিং কোর্সকে যাতে একটু সহজলভ্য হয়, কারণ আপনারা ওখানে যদি সরাসরি ই লার্নিং কোর্সটা করা যেত একটা সময় বাংলাদেশ থেকে প্রায় 6 লাখ টাকা লাগতো, সেটা এখন মূলত বন্ধ। এখানে বাংলাদেশের বেশ কিছু সমস্যার জন্য আমাদের সততার অভাব তার মধ্যে একটা বড়, সেই কারণগুলোর জন্য এখানে সেটা হচ্ছে না। সেটাকে আর কম টাকায় 2 লাখ টাকার মধ্যে সেটা বাংলাদেশের থেকেই যেন করতে পারে, সেটা একটা জিনিস। আমাদের বাংলাদেশ থেকে যে চিকিৎসকরা ভালো ডাক্তারি করতেছেন, তিনি আমাদের ভিতর কাছের স্টুডেন্ট হন বা না হন, ক্লাসিক্যাল হোমিওপ্যাথি করতেছেন, অনেক বড় বড় রোগ সারছেন, তাদের যদি পেপারস গুলা আমাদের কাছে দেন, আমরা সেটাকে পাবলিশ করতে পারবো। পাবলিশ করার জন্য তাকে যতটুকু হেল্প করার সেই হেল্পটুকু করবো ইন্টারন্যাশনাল ক্লাসিক্যাল হোমিওপ্যাথি থেকে, বাংলাদেশে এবং গ্রিস থেকে। সরাসরি গ্রিস থেকেই হেল্প করা হয় রিসার্চের ব্যাপারে। এটা দুটো জিনিস। আমাদের খুব তাড়াতাড়ি গ্রিস থেকে একটা স্কলারশিপ দেওয়া হবে, যেটা আমাদের এই যে কোর্স চলে বাংলাদেশে, আমাদের অলরেডি কোর্সের অর্ধেকটা হয়ে গেছে। এখানে কোর্সের অনেকজন স্টুডেন্টকে আমরা দেখছি, ডক্টর শাহিন সাহেব একজন কোর্সের ছাত্র, আপনার নিজেও একজন ছাত্র। এখানে একটা স্কলারশিপ দেওয়া হবে, যেটা দিয়ে কিছু স্টুডেন্টকে সরাসরি গ্রিসে আমন্ত্রণ জানাবেন, গ্রিসে যাওয়ার ভিসা এবং তার একটা প্লেন ফেয়ার দিবেন গ্রিসে যাওয়ার জন্য, বেতল গাছের সাথে দেখা করার জন্য। এটা বন্ধ আছে মূলত আমাদের ইসের জন্য, করোনার ঝামেলাটার জন্য এটা বন্ধ আছে। তারপরেও আমরা আশা করতেছি সামনের সপ্তাহে নেই। এবং গ্রিসে যাওয়ার ব্যাপারটা যে কারণের জন্য আমন্ত্রণ জানানো, সেটা হলো ওখানে যাওয়ার পরে দেখবেন আপনি যে কত ধরনের সায়েন্টিস্ট ভিতর গাছের কাছে হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করতে আসছে। আপনাদের যারা এখানে আছেন তাদের অনেকেই হয়তো প্র্যাকটিস করেন। আমার নিজের অভিজ্ঞতা বা আপনাদের কথাও আমি ব্যাপারটা বলতে পারি, যেটা অনেক বড় মানুষ, সচিব পর্যায়ের, এমপি, মিনিস্টার, তারা কোনো সরকারি চাকরি করেন, সায়েন্টিস্ট, কোনো ইউনিভার্সিটি প্রফেসর, এরা হোমিওপ্যাথিক ওষুধ খায়, তারা হোমিওপ্যাথি ভালোবাসে বলে, কিন্তু সত্যিকারে যখন প্রচারণার কথা আসে তারা অনেক সময় লজ্জা পায়। আমার এখানে আমার একজন বিখ্যাত সায়েন্টিস্ট, তার নাম আপনারা কম জানেন, সেটা ওই সায়েন্স যে বলছেন যে একটা সাপ্রেশন হয়, ডেভিড বোম, নাম শুনছেন কিনা জানি না। আমরা কোয়ান্টাম ফিজিক্স এর জন্য যে নর্মাল কোপেনহেগেন ইন্টারপ্রিটেশন বলি, তা বাদে ডেভিড বোম একটা ইন্টারপ্রিটেশন ছিল, কিন্তু ডেভিড বোমকে একটু অন্যভাবে সরায় দেওয়া হয়েছে। তাকে বলা হতো তিনি বোধহয় কমিউনিস্টের কোনো একটা ইয়ে আছে, যার জন্য তাকে টোটালি, মানে একটা সময়ে ওপেনহাইমারের কথা বা আপনি নিলস বোরের কথায়, তখন তাকে বলা হচ্ছে ডেভিড বোমের ইন্টারপ্রিটেশন যখন আসে এই তিনজনের কাছে, নিলস বোর বা ওই যে তিনজন আমাদের কোপেনহেগেন ইন্টারপ্রিটেশন দেয়, তাদের কথায় তারা বলছে, ইফ উই ক্যান নট ডিসপ্রুভ ইট, জাস্ট ইগনোর ইট। যদি আপনারা, ডেভিড বোমের একটা কথা আছে, দেখেন অনেক বড় বড় সায়েন্টিস্ট, উনি স্পিরিট এবং স্পিরিট অ্যান্ড সায়েন্স একটা লেকচারের মধ্যে কথাটা বলা, উনি বলছেন অনেক বড় বড় সায়েন্টিস্ট, অনেক ধর্মবিদ, তারা ধর্মে বিশ্বাস করেন এবং তারা ধর্মের অলৌকিক ব্যাপার বা আমাদের এই স্পিরিটের যে ব্যাপারগুলো সেগুলো দেখছেন, কিন্তু তারা যখন প্র্যাকটিস করতেছেন সায়েন্স, যে সায়েন্সটা তারা প্র্যাকটিস করতেছেন, সে সায়েন্সটা সম্পূর্ণ মেটালিস্টিক বস্তু, সেখানে অদেখা বস্তু বা অলৌকিকের কোনো স্থান নাই, এবং সেটা ভীষণভাবে দ্বিচারিতা। আপনি মনে আপনি একটা বিশ্বাস করেন, কিন্তু কাজে সেটা অন্যরকম করতেছেন। এটা আমাদের জন্য বড় একটা সমস্যা, এবং সমাজে প্রচুর এই লোক পাবেন। ইন্টারন্যাশনাল একাডেমি ক্লাসিক্যাল হোমিওপ্যাথি যখনই আপনাকে, আপনি এই ধরনের যেটাতে সাপ্রেশন হচ্ছেন আপনার মতামত বা সুষ্ঠু মতামত, সুচিন্তা, সেটাকে সবসময় প্রমোট করে। বাংলাদেশে আমাদের কোর্স হবে এবং আমরা বাংলাদেশের যে কোনো হোমিওপ্যাথির, এটা হলো ভিতল কাজের মাধ্যমে, ভিতল কাজের আমি প্রতিনিধিত্ব করি, সেই জন্যই হোমিওপ্যাথির সমস্যা যেগুলো সেইগুলো সমাধান করা বা সেগুলো আইডেন্টিফাই করার জন্য সবসময় সচেতন। আর আপনি যদি ভালো করে হোমিওপ্যাথি শিখতে চান, তার জন্য আপনাকে স্টুডেন্ট হলে তো অন্য কথা, স্টুডেন্ট না হলেও আমাদের ফাউন্ডেশনের এখানে এসে আমাদের মাহফুজ সাহেব একটা কথা বলতে ভুলে গেছেন, বাংলাদেশের যে হোমিওপ্যাথিক সেন্টার যেটা ইন্টারন্যাশনাল একাডেমি ক্লাসিক্যাল হোমিওপ্যাথি, সেটা হলো ডক্টর রহিম হোমিওপ্যাথিক ফাউন্ডেশন, এটা খুলনায় অবস্থিত। আপনারা খুলনা হ্যানিম্যান ফার্মেসির নাম শুনছেন, সেখানে সেটা একটা ফাউন্ডেশন করা ছিল ভিতল কাছের। আমি যখন ভিতল কাছের কাছ থেকে আসি 2016 সালে,
তারপরে এটার কার্যক্রমটা 12 সালে এটা প্রতিষ্ঠিত। কিন্তু সেখানে আপনারা আসলে আপনাদের স্টুডেন্ট না, কিন্তু সত্যিকারের হোমিওপ্যাথি কি সেটা দেখার জন্য আসলে আপনাদের হেল্প করা। এটা বিদুল গাছেরই আরেকটা প্রতিষ্ঠান বলতে পারেন, এটা হোমিওপ্যাথি ফাউন্ডেশন। এখন আমাদের বর্তমান চেয়ারম্যান সৈয়দ আবু সাইদ। জি জি। থ্যাংক ইউ। আপনার যদি আর কোনো প্রশ্ন থাকে বলবো, নাহলে আমার একটু ব্যস্ততা ছিল। আমার আরেকটা স্যার, আপনি অনেক ব্যস্ত মানুষ আমি জানি, তারপরে সময় দিয়েছেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকটা মানে হ্যাঁ হ্যাঁ, এটা সেমিনার আছে সেখানে সমস্যা নয় স্যার। আপনাকে মানে মোটামুটি আপনার কাছে আমাদের যেটা জানার ছিল আপনি তার যথার্থ এবং যথোপযুক্ত উত্তর দিয়েছেন, এবং আমি মনে করি বিষয়টা সবার কাছে ভালো লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, অনেক ব্যস্ততার মধ্যে সময় দেওয়ার জন্য। আমাদের সাথে থাকার জন্য। সবাইকে আমি এখন বিদায় নিব। ভালো থাকবেন সবাই। এরপরে আপনাদের আছে শাহিন সাহেবের একটা মূল্যবান বক্তৃতা। থ্যাংক ইউ। জি জি, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। যাই হোক, আমরা তখন ডাক্তার ধীমান রায় স্যারের কথা শুনলাম। ক্লাসিক্যাল হোমিওপ্যাথি, ইন্টারন্যাশনাল একাডেমি অফ ক্লাসিক্যাল হোমিওপ্যাথি বাংলাদেশ কার্যক্রম বা ইন্টারন্যাশনাল কার্যক্রম সম্পর্কে আমরা জানলাম। তো মূলত আমাদের আলোচ্য বিষয়টা আজকে যেটা ছিল সেটা হচ্ছে হোমিওপ্যাথির বৈজ্ঞানিক সত্তা ও তার বিরাজমান অবস্থা। মহাত্মা হ্যানিম্যানের জন্মদিন উপলক্ষে আমরা মূলত এই অনুষ্ঠানটার আয়োজন করেছি হোমিও ডাইজেস্ট থেকে। আপনারা আশা করি অনুষ্ঠানটা উপভোগ করছেন, এবং ইতিমধ্যে একটা জিনিস সবার সামনে পরিষ্কার হয়ে গেছে যে হোমিওপ্যাথিক যে বৈজ্ঞানিক গবেষণা, যে বৈজ্ঞানিক তথ্য প্রমাণ, সেই জিনিসটা, সেই বিষয়টা আমাদের বাংলাদেশে খুব বেশি একটা চর্চা হয় না, এবং যতটুকু আমরা শুনি বা জানি অনেকটা কান কথার মতো। ঠিক আছে, যেটার খুব গভীরে গিয়ে আমরা সেই তথ্যগুলো আসলে পাই না। আমরা যদিও প্রচুর পরিমাণে বৈজ্ঞানিক সেমিনার নামে প্রচুর সেমিনার বাংলাদেশে দেখি, ঠিক আছে, প্রচুর সেমিনার নামে বাংলাদেশে এরকম দেখি, কিন্তু যেখানে অ্যাকচুয়ালি বৈজ্ঞানিক সেমিনার হোমিওপ্যাথি বলতে, যেটা হোমিওপ্যাথিতে বা বর্তমান বিশ্বের সাথে, আধুনিক বিশ্বের সাথে তাল দিয়ে যে বৈজ্ঞানিক সেমিনার যেই প্যাটার্নে হওয়ার কথা, যে গবেষণা যেভাবে হওয়ার কথা, সেভাবে কিন্তু বাংলাদেশে আমরা অ্যাকচুয়ালি দেখি না। যে বিষয়টা আপনারা আরো জানতে পারবেন ডাক্তার শাহিন মাহমুদের লেখা প্রকাশিত যে বইটা হোমিওপ্যাথি বৈজ্ঞানিক ভিত্তি, যেটা এই মাসেই প্রকাশিত হবে আশা করি, এই মাসের শেষের দিকে। আমি সেটা আরো জানতে পারবেন। যাই হোক, আমি এই আবার ডাক্তার শাহিন মাহমুদ স্যারের কাছে ফিরে আসছি যে বিষয়টা জানার জন্য। সেটা হচ্ছে যে আপনি আপনার যে বিভিন্ন জায়গায় আপনি যে, এবং আলোচনার মধ্যে আপনি উল্লেখ করলেন যে গবেষণার ব্যাপারটিতে অসচেতনতা থাকা আমাদের অস্তিত্বের সংকট হয়ে দাঁড়াচ্ছে, বা আপনি এই কথাগুলো আগে ইতিপূর্বে বিভিন্ন জায়গায় বলেছেন যে আমরা অস্তিত্বের সংকটে আছি। ইতিমধ্যে বাংলাদেশে হোমিওপ্যাথিক আইন যেটা পাশ হয়েছে, যেটা আমাদের একটা অস্তিত্বের সংকট ছিল, যেটা আমরা জানতাম যে বাংলাদেশে আমরা ডাক্তারের নামে ডাকে লিখতে পারছি না, এবং আরো বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট হচ্ছে। কিন্তু যেহেতু আইনও পাশ হয়ে গেছে অলরেডি, হোমিওপ্যাথিক কাউন্সিলও গঠন হচ্ছে, ঠিক আছে, তারপরে আপনি কিভাবে বলছেন যে আমরা অস্তিত্ব সংকটের মধ্যে দিয়ে যেতে পারি এই বৈজ্ঞানিক গবেষণার অভাবে? ধন্যবাদ। গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, আসলে এটা বুঝে নেওয়াটা খুব জরুরি। নয়তো এই প্রশ্নটা লাগবে আমাদের তো আইন পাস হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি আইন পাস হয়েছে বাংলাদেশে এবং অন্যান্য বহু দেশে বহু বছর ধরে আইন রয়েছে, কিন্তু এই সংকটটি শুধু বাংলাদেশের সংকট না, সম্পূর্ণ হোমিওপ্যাথির সংকট। এটা বুঝতে চাইলে আগে বুঝতে হবে যে বৈজ্ঞানিক স্বীকৃতি কিভাবে কাজ করে। ব্যাপারটা এই যে গবেষণা স্বীকৃতি, বৈজ্ঞানিক স্বীকৃতি, এই ব্যাপারটা কিভাবে কাজ করে। আপনি একটা লিভার সিরোসিসের রোগীকে সারিয়ে ফেলেছেন, এবার আপনি ফেসবুকে দিলেন, দেওয়ার পর ঘোষণা দিলেন হোমিওপ্যাথি লিভার সিরোসিসকে সারাতে পারে, দিলেন, তাতে কি আপনি বৈজ্ঞানিক স্বীকৃতি পাবেন? মোটেও না। কোন ফেসবুক বা যে সমস্ত সোশ্যাল মিডিয়া রয়েছে সেগুলো যদি ভর্তি করে ফেলা হয় ডকুমেন্টস দিয়ে, আপনি 500টা বই লিখে যদি ডকুমেন্টস দিয়ে ভর্তি করে ফেলেন,
সেখানে বৈজ্ঞানিক স্বীকৃতি আসবে না। এইভাবে এই প্রসেসটা, এই পদ্ধতিটা এভাবে কাজ করে না। আগে এটা একটু বুঝে নেওয়া দরকার যে আসলে এই বৈজ্ঞানিক স্বীকৃতির ব্যাপারটা বা গবেষণাপত্রের স্বীকৃতির ব্যাপারটা কাজটা করে কিভাবে। এখানে যে ঘটনাটি করতে হয় তা হচ্ছে আপনাকে পদ্ধতিগত উপায়ে, অর্থাৎ আপনি একটা অনুসন্ধান করছেন, সেটা হতে পারে ট্রায়াল, হতে পারে কেস রিপোর্ট, হতে পারে কেস সিরিজ। এই ধরনের গবেষণাগুলোকে অনুসন্ধান করলেন, কাজে সেই অনুসন্ধানে যে জিজ্ঞাসাগুলো মানুষ করতে পারে তার প্রত্যেকটার উত্তর থাকতে হবে। এইভাবে আপনি যে বিষয়টি সর্বপ্রথম করবেন তা হচ্ছে ট্রায়াল অথবা কেস সিরিজ অথবা কেস রিপোর্ট। এই ধরনের গবেষণাগুলো, ছোট ছোট গবেষণাগুলো প্রথমে হতে পারে। ট্রায়াল অনেক সময় বড় ট্রায়ালও হয়, ওকে ফাইন। এবার তাতেই হলো তাও না, এবার তার একটা রিভিউইং প্রসেসের মধ্যে দিয়ে যাবে। একটা সময় তার একটা মেটা অ্যানালাইসিস হবে, অর্থাৎ এই সমস্ত কিছুকে বিবেচনা করে বিভিন্ন এসপেক্ট, বিভিন্ন ব্যয়, অন্য ওষুধের সাথে তুলনা, প্লাসিবোর সাথে তুলনা, কার্যকারিতা, এই সমস্ত কিছুর একটি যাচাই বাছাই করা চলবে। সেগুলোতে পাশ করার পর আসে স্বীকৃতি। অর্থাৎ আপনি একটা বইয়ের মধ্যে 500 কেস দিয়েছেন, কিংবা আপনি ফেসবুকে 5 লাখ কেস দিয়েছেন, that's not valuable at all, that's not matter at all। এটা কোনো কিছু ম্যাটার করে না বৈজ্ঞানিক জগৎটাতে। এখানে আপনাকে এই পদ্ধতি মোতাবেক যেতে হবে। তারপরেই শুধু ওই আমি কোভিড-19 এত লাখ আর্সেনিকাম অ্যালবাম দিয়েছি, মানুষ খেয়েছে, সুনাম কুড়িয়েছি, বিজ্ঞান মহলে এগুলো খাটবে না। তাদের ওই আর্সেনিকামের ট্রায়াল রেজাল্ট চাইবে, তারা ডবল ব্লাইন্ড র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল চাইবে, নিজের পক্ষে কোহোর্ট স্টাডিজ চাইবে, নিজের পক্ষে। এবার সেটা দেখান, তারা সেটাকে অ্যানালাইসিস করবে, পিয়ার রিভিউ করবে, তারপর স্বীকৃতির প্রশ্ন। কাজেই আপনি যতক্ষণ পর্যন্ত গবেষণাতে প্রমাণ না করবেন, আপনি হাইপোথিসিস বানাতে পারেন অনেক, হোমিওপ্যাথি এইভাবে কাজ করে, হোমিওপ্যাথি ওভাবে কাজ করে, হোমিওপ্যাথি এই সেই, অনেক হাইপোথিসিস, সাইন্টিফিক হাইপোথিসিস বানালেন, অনেকগুলো সাইট আছে যেখানে এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত সেই হাইপোথিসিস গুলোকে গবেষণা করে তার স্বীকৃতি হিসাবে উপস্থাপন করে পিয়ার রিভিউ করে সবার সম্মুখে না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত স্বীকৃতি আসবে না। কিন্তু বিরোধী পক্ষ কি করছে একটু লক্ষ্য করে দেখুন। বৈরী পক্ষ, এই যে একটু আগে যে উদাহরণটি দিয়েছিলাম, তারা প্রথমে দেখাচ্ছে হোমিওপ্যাথি শিশুর ডায়রিয়াতে, নিওনাটাল ডায়রিয়াতে কাজ করে না, হোমিওপ্যাথি ম্যালেরিয়াতে কাজ করে না, হোমিওপ্যাথি টিবিতে কাজ করে না। আচ্ছা, এটাকে যদি তারা কোনোভাবে তখন পাস করাতে পারত, বইয়ের অফিসিয়ালরা বলছে, এবার সবাই মেনে নিল, সব রেডি ছিল মন্ত্রণালয়ে, বিভিন্ন দেশের মন্ত্রণালয়ে চিঠি অলরেডি পাঠানো হয়েছিল যে হোমিওপ্যাথি এগুলোতে কাজ করে না। মানে বইয়ের কিছু অফিসিয়াল মুখ ফুসকে বলা কথাকে চিঠি আকারে সমস্ত দেশের ওয়ার্ল্ড ওয়াইড মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া পর্যন্ত হয়েছিল যে হোমিওপ্যাথি গুলোতে কাজ করে না। এবার সর্বপ্রথম আসবে, আচ্ছা তাহলে তোমরা ম্যালেরিয়া ট্রিটমেন্ট করতে পারবে না, তোমরা ডায়রিয়া ট্রিটমেন্ট, শিশুদের ডায়রিয়া ট্রিটমেন্ট করতে পারবে না। তারপরে আসবে তোমরা ক্যান্সারের এই প্রক্রিয়া যেহেতু শুরু হলো, তোমরা টিবি ট্রিটমেন্ট করতে পারবে না। এরপর কয়েকদিন পরে দাবি তোলা হবে তারা হোমিওপ্যাথি ক্যান্সারে কাজ করে না, হোমিওপ্যাথি লিভার সিরোসিসে কাজ করে না, হোমিওপ্যাথি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমের কোনো রোগী কাজ করে না, হোমিওপ্যাথি ইউরিনারি সিস্টেমের কোনো রোগী কাজ করে না, হোমিওপ্যাথি নার্ভাস সিস্টেমের কোনো রোগী কাজ করে না। একটার পর একটা দাবি তোলা হবে আর আমাদের রেস্ট্রিক্ট করা হবে, থামিয়ে দেওয়া হবে। এটা ছিল একটা পরিকল্পনা। অর্থাৎ আমরা যদি সচেতন না হই, আমরা যে সক্ষম তার কোনো ডকুমেন্টস কোথাও থাকবে না। সে আপনি ফেসবুকে যতই দেন আর যত রোগী আপনি ভালো করেন, আপনার খাতার মধ্যে যত কেসি আরোগ্যকারী কেস থাকুক না কেন, কোনো লাভ নেই। কিন্তু বিরোধী পক্ষ তাদের প্রক্রিয়া, বৈরী পক্ষ তাদের প্রক্রিয়া মোতাবেক প্রমাণ করে দেবে হোমিওপ্যাথি কাজ করে না। সংকটটা শুধুমাত্র আমাদের দেশের নয়, হোমিওপ্যাথির সংকট এটা। এই কারণে বিতল কাজ যখনই সুযোগ পান প্রতিবাদ করেন, দুর্দান্ত। কয়েকদিন আগেও প্রতিবাদ করলেন, একজন বলছে ইয়াস নামের একজন গবেষক, সারা জীবন আমাদের বিরোধিতা করে, সে কয়েকদিন আগে বলেছে যে তুমি এই উদাহরণটা জরুরি, তো হোমিওপ্যাথি কাজ করে না।
বলেছে, একটা গবেষণা একটা লেখার মধ্যে বলেছে। এবার বিতল কাজ সরাসরি চিঠি পাঠালেন ওই পত্রিকার এডিটরের মাধ্যমে, জার্নালের এডিটরের মাধ্যমে আর্নেস্ট। কি চিঠিতে কি লেখা ছিল, কি বলা ছিল? বলা ছিল যে এই যে আমার এই যে রিসার্চ টিম, আইএসিএস এর রিসার্চ টিম, যার অন্তর্ভুক্ত দিবান স্যার আছেন, আমি আছি, এবং এই যে লাস্ট যে গবেষণাটি আপনারা দেখতে পাচ্ছেন ভাইরাল হয়েছে গতকাল, এটা সেই রিসার্চ টিমেরই, আমাদের এই রিসার্চ টিমেরই গবেষণা। এইবার এরকম আরো বেশ কিছু গবেষণা কনভেনশনাল ট্রিটমেন্ট পদ্ধতির, যে কনভেনশনাল যে জার্নাল গুলো আছে, বাট অ্যালোপ্যাথিক, সহজভাবে বললে অ্যালোপ্যাথিক যে জার্নাল গুলো আছে, সেখানে বিতল কাজ পাঠিয়ে দিয়েছেন। একটা রিজেক্ট হয়েছে, দুটা রিজেক্ট হয়েছে, তিনটা রিজেক্ট হয়েছে, চারটা রিজেক্ট হয়েছে, 5 নাম্বারটা অ্যাকসেপ্ট হয়েছে। এইভাবে বেশ কিছু গবেষণা বিতল কাজ সেগুলোতে পাবলিশ করেছেন কনভেনশনাল মেডিসিন। এইবার এই আর্নেস্টকে চিঠি পাঠিয়ে তার লিঙ্ক, তার সমস্ত তালিকা দিয়ে দিয়েছেন। এই দেখো যে কনভেনশনাল মেডিসিনে তোমরা তাদেরকে বিশ্বাস করছো, যাদের গবেষণাকে তোমরা তোমাদের আস্থা আছে, সেখানেই আমাদের এতগুলো গবেষণা পাবলিশ হয়েছে, তুমি সেগুলোকে তাকাওনি, কাজে তুমি একজন অসচেতন ব্যক্তি, তোমার কথা গ্রহণযোগ্য নয়। এই হচ্ছে বিতল কাজ। কিন্তু মূল ব্যাপারটা খেয়াল করুন, বিতল কাজ কথাটি বলতে পারলেন কেন? কারণ কনভেনশনাল মেডিসিনে এক গাদা এই 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 স্টাডি পাবলিশ হয়েছিল বলে, যদি না হতো এই কথাটি কিন্তু জোতলায় বলতে পারতেন না। ফলাফলস্বরূপ এবার কি হলো, ই আর্নেস্ট পেছাতে বাধ্য হলো। আর এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলেছে এখন এখন ইনভ্যালিড হয়ে গেল, আসলেও তো অনেকগুলো পাবলিশ হয়েছে। এইভাবে যদি যদি আমরা ওই ওই সবাইকে গণহারে ওষুধ খাইয়েছি, আমার কাছে 5 লাখ কেস আছে, এগুলো না। ওই একটা সেমিনার, বিজ্ঞান সেমিনার করলাম, 10টা ওষুধ নিয়ে আলোচনা করলাম, 2 ঘন্টা সারাদিন ব্যাপী অনেক কথা বললাম, সব বিজ্ঞান হয়ে গেল। বিজ্ঞান এইভাবে কাজ করে না। সেটা কি কোথাও আপনি রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারবেন না। আপনাকে যা করতে হবে তা হচ্ছে এই স্টাডি গুলো হোমিওপ্যাথির সক্ষমতার প্রমাণকে পাবলিশ করতে হবে, তাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে এবার আপনি বলতে পারবেন। আজকে ডাক্তার হিসেবে আমরা স্বীকৃতি পেয়েছি, বেশ ভালো কথা। যদি বলা হয় বাংলাদেশে অ্যালোপ্যাথিক ওষুধ কাজ করতেছে, অ্যালোপ্যাথিক ওষুধের বিরাজমান আছে, তাদের এতগুলো গবেষণা আছে, তাদের ওষুধ যে কাজ করে, তারা যে মানুষকে সারায়, তার এতগুলো কেস রিপোর্ট আছে, এতগুলো কেস সিরিজ আছে, না সারাতে পারলে অপারেশন করে, তার এতগুলো কেস রিপোর্ট আছে, কেস সিরিজ আছে। এই তোমরা যে একটা কাউন্সিল তৈরি করলাম, তোমরা আমাকে 10টা পেপার দাও বাংলাদেশের মানুষের মধ্যে হোমিওপ্যাথি কাজ করে, নয়তো তোমাদেরকে পদক্ষেপ নেওয়া হবে। কি বলবেন তারপরে? এই কথাটি যদি বলা হয়, আসলে এগুলো প্রকাশ্যে বলাটাও মুশকিলের, কারণ বৈরী পক্ষের হাতে সুযোগ চলে যায়, কিন্তু সচেতন হওয়াটা আমাদের জরুরি। নয়তো আজকে আমি বললাম, কালকে তাদের মাথার থেকেও আসবে, পরশুদিন আমাদেরকে থামানো তাদের কোনো ব্যাপার হয়ে দাঁড়াবে না। আপনি কি ডকুমেন্টস দিবেন? আমি অমুক ডিগ্রি, কাজেই যত বড় ডিগ্রি থাকুক, যত ভালো ট্রিটমেন্টই আপনি করেন, আপনার খাতায় যত আরোগ্যের কেসই থাকুক, ফেসবুকে আপনি যতই ফ্লার্ট করেন, তর্কাতর্কি করে কুস্তি উদ্ধার করে ফেলেন, এবং মানে আপনি যতই সহজ কথা বিখ্যাত ডাক্তার, বড় ডাক্তার, উস্তাদ ডাক্তার হিসাবে প্রমাণিত হন, বিন্দু মাত্র লাভ নেই যদি না আপনার কথার বেসমেন্টে এখন স্টাডি থাকে, গবেষণাপত্র থাকে, রিপোর্ট থাকে, নয়তো যে কোনো সময়ের ঝড়ে আমরা দোদুল্যমান হয়ে যাব, উড়ে যাব। এই হচ্ছে অস্তিত্বের সংকট, সমগ্র ওয়ার্ল্ড ওয়াইড এটা আছে, শুধু বাংলাদেশ তা না, আমাদের সতর্ক থাকতে হবে। তো এই হচ্ছে আপনার প্রশ্নটার উত্তর। এই কারণে আমি বলি, গবেষণা সচেতন না হলে আমাদের অস্তিত্বের সংকট হয়ে দাঁড়াতে পারে যে কোনো মুহূর্তে। ধন্যবাদ। অর্থাৎ হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ, আপনি খুব সুন্দরভাবে বিষয়টা উপস্থাপন করেছেন। অ্যাকচুয়ালি আমরা যে গবেষণা বলতে যেটা বৈজ্ঞানিক ভাবে অ্যাপ্রুভ হয়, সেই ধরনের গবেষণাগুলো বাংলাদেশে হয় না বললে চলে। যেটা আপনার আমি আপনার
হোমিওপ্যাথির বৈজ্ঞানিক ভিত্তি বইটা অদ্যপন্ত অলরেডি পড়েছি, ঠিক আছে, পাণ্ডুলিপিটা পড়েছি। তাতে করে আমি যতটুকু জেনেছি যে আসলে বাংলাদেশে কোনো গবেষণা হয় বলে আপনি এই পর্যন্ত কোনো তথ্য প্রমাণ পাননি, বা আপনাকে কেউ কোনো সাপোর্ট করেনি, বা হয় না বলেই সাপোর্ট করেনি। যাই হোক, তো সেই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশে আসলে আমরা যদিও একটা পর্যায়ে আছি, কিন্তু তারপরে একটা ইন্টারন্যাশনালি চাপের মুখে একটা হুমকির মধ্যেও কিন্তু অলরেডি আছি। তো যাই হোক, আমরা তো আমাদের অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। সর্বশেষ আপনাকে আর একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই, সেটা শেষ করতে চাই। আমি একটু কথা বলতে পারবো? জি, অবশ্যই আমরা প্রশ্ন নিব। জি জি, ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। জি, আমরা প্রশ্ন নিব। থ্যাংক ইউ। আমাদের আচ্ছা, যাই হোক, আমি অবশ্য শেষ করার আগে আমি প্রশ্ন নিয়ে নিতে পারি, ঠিক আছে? যাই হোক, আমাদের মোস্ট প্রবাবলি রেজাউল ইসলাম স্যার, যিনি অলরেডি আমার সাথে খুব ভালো পরিচয় আছেন, যিনি আমাদের আইএসসিএস এর কোর্সের সাথে অন্তর্ভুক্ত আছেন। স্যার, আপনি একটা প্রশ্ন করতে চাচ্ছিলেন? প্রশ্ন না, আমি একটু বলতে চাচ্ছিলাম যে আসলে এটা একটা সোসাইটি বা একটা হলো কমিউনিটি মানে সার্ভাইভ করার জন্য বা টিকে থাকার জন্য যে কথাগুলো বলা হচ্ছিল, আমি এর ব্যাপারে কিছু কথা বলতাম আর কি। জি, অবশ্যই অবশ্যই স্যার। আমি একটু রেজাউল স্যারের ব্যাপারে বলি। উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন খুলনা ইউনিভার্সিটি আমি খুলনা ইউনিভার্সিটি খুলনা ইউনিভার্সিটির একজন অধ্যাপক। স্যার, আপনি বলেন। আমার কথা হলো, আমরা তো মানে বিভিন্ন অর্গানাইজেশনে, জি জি, আমি তো বিভিন্ন অর্গানাইজেশনের আমরা তো মেম্বার আছি। তো বাংলাদেশের টেকনিক্যাল তিনটা পেশা আছে, তিনটা পেশা হলো টেকনিক্যাল সরকার মানে, একটা হলো ডাক্তার, একটা হলো ইঞ্জিনিয়ার, একটা হলো কৃষিবিদ। আমি একজন কৃষিবিদ। তো ডাক্তারদের জন্য একটা এমবিবিএস ডাক্তার, তাদের একটা সোসাইটি আছে, হ্যাঁ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, মানে ওই বিএমডিসি নাকি, হ্যাঁ। ইঞ্জিনিয়ারদের জন্য ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন, আর আমাদের কৃষিবিদের জন্য বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন। হ্যাঁ, তো এটার একটা ফার্ম গেটে যখন দেখবেন, ফার্ম গেট থেকে একটা বড় একটা বিল্ডিং আছে আমাদের। হ্যাঁ, তো হোমিওপ্যাথি হলো একটা ডাক্তারের একটা 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 উইং। তো এই হোমিওপ্যাথির কোনো সোসাইটি নাই। আপনি আপনার যদি জনবল না থাকে, আপনার যদি ইউনিটি না থাকে, আপনি যতই গবেষণা করেন কোনো কাজে লাগবে না। বাংলাদেশের ডাক্তাররা 1% ডাক্তাররা, এমবিবিএস ডাক্তার যারা 1% ডাক্তাররা, 1% ডাক্তাররাও রিসার্চ করে না। ইঞ্জিনিয়ারদের রিসার্চ, প্রফেশনাল রিসার্চ জিরো বলতে গেলে, যখন পড়ে তখন করে, বাকি হলো জিরো বলতে গেলে। তো এই হলো অবস্থা। কিন্তু তারা কিন্তু তাদের রিসার্চ করা লাগে না, তাদের ইউনিটি আছে। তারা ডাক্তারদের কোনো সমস্যা হলে তখন ডাক্তার এক হয়ে যায়, এক হয়ে স্ট্রাইক করে, হসপিটাল বন্ধ করে দেয়, চেম্বার বন্ধ করে দেয়, তারা রাস্তায় নেমে যায়, তাদের দাবি আদায় হয়ে যায়, তাদের বিরুদ্ধে কেউ কিছু বলতে পারে না। আমাদের কৃষিবিদদের ব্যাপারে কেউ করে কথা বলার সাহস পায় না, কারণ সারা বাংলাদেশে অসংখ্য কৃষিবিদ আছে, তারা দুই সঙ্গে সঙ্গে এক হয়ে গেলে দেশটা ক্লাপস করা সম্ভব। তো ওরকম ইঞ্জিনিয়ারদের ব্যাপারে এরকম কেউ কথা বলতে সাহস পায় না, কারণ কোনো একটা ওদের প্রফেশনাল বিরুদ্ধে কেউ কিছু বললে সঙ্গে সঙ্গে তারা ক্লাপস করে দেয়। তো এবং প্রত্যেকটা সংগঠনের যেমন কিছু কিন্তু জেনারেল একটা সোসাইটি থাকে, যেমন কৃষিবিদ ইনস্টিটিউশন একটা জেনারেল সোসাইটি, সবাই যাতে মেম্বার হয়। এছাড়াও এদের আবার প্রত্যেকের আবার পলিটিক্যাল সোসাইটি থাকে, কেউ আওয়ামী লীগ করে, বিএনপি করে, তাদের আলাদা আলাদা সোসাইটি আছে। ডাক্তারদের মধ্যে ওরকম যারা আওয়ামী লীগ করে, বিএনপি করে, আলাদা আলাদা সোসাইটি আছে, কিন্তু মেন সোসাইটি কিন্তু তাদের একটা আছে। কিন্তু তো এই হোমিওপ্যাথিতে আসার পরে আমি দেখলাম যে কোনো সোসাইটি নাই, বুঝছেন না? এখানে অসংখ্য গ্রুপ, মানে এত গ্রুপ আছে যে হাজার হাজার গ্রুপ। যদি লোক থাকে 100, তা 200 গ্রুপ আছে। এর মধ্যে মেন কোনো গ্রুপ নাই যে গ্রুপে একটা ডাক দিলে, হোমিওপ্যাথি ডাক্তার বাংলাদেশে এত বেশি আছে তা বলার মতো না। ডাক দিলে অন্য কোনো পেশায় এত লোক নাই। এমবিবিএস ডাক্তার যা আছে তার 10 গুণ হলো হোমিওপ্যাথি ডাক্তার আছে। তো ডাক দিলে রাস্তায় এক জায়গায় হয়ে যায়, তাহলে ঢাকা যদি এক জায়গায় হয়ে যায়, তাহলে ঢাকা শহর বন্ধ হয়ে যাবে বলতে গেলে। কিন্তু এই ডাক দেওয়ার মতন কেউ নাই, আর ইউনিটি নাই, এই জন্যই সমস্যা। আমরা যতই আমাদের রিসার্চ করতে হবে, সবকিছু করতে হবে, ঠিকই আছে, বাট হলো একটা কমন প্ল্যাটফর্ম দরকার। কমন প্ল্যাটফর্মের মাধ্যমে ডাক দিলে, একজন ডাক দিলে সবাই এক জায়গায় হয়ে যায়, বা একজন ডাক দিলে সবকিছু ক্লাবস হয়ে যায়। হ্যাঁ, তো এইটা যতক্ষণ পর্যন্ত হবে না, ততক্ষণ পর্যন্ত নিপীড়ন, নিগৃহীত হতেই হবে।
হ্যাঁ, তো আমার সাজেশন হলো আমাদের দল মত নির্বিশেষে একটা কমন প্ল্যাটফর্ম থাকবে, যে হলো মানে হোমিওপ্যাথি ডাক্তারদের একটা অ্যাসোসিয়েশন হোক, মানে মানে ডিপ্লোমাতে আলাদা হতে পারে, বিএসএমএস আলাদা হতে পারে, অথবা কমন হতে পারে, যেটা হলো নন পলিটিক্যাল একটা অর্গানাইজেশন থাকবে, সেই অর্গানাইজেশনের সবাই মেম্বার হতে বাধ্য। যেমন আপনি যদি মানে আপনার হলো এগ্রিকালচার, মানে আমরা যদি এগ্রিকালচার যে মানে ওই মানে এই যে আমাদের হলো কেআইবি, হ্যাঁ, কৃষি বিজ্ঞান ইনস্টিটিউশন বাংলাদেশ, যদি সোসাইটির মেম্বারদের কেউ না হয়, তাহলে সে 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 ইয়ে করতে পারবে না, সে প্র্যাকটিস করতে পারবে না। ডাক্তারদের এরকম ওই সোসাইটির মেম্বার না হলে প্র্যাকটিস করতে পারে না। এরকম বাধ্যতামূলক ভাবে ওই সোসাইটির মেম্বার হবে তারা, মেম্বার হলে যেমন ভেটেরিনারি অ্যাসোসিয়েশন, তারা মেম্বার না হলে তারা প্র্যাকটিস করতে পারে না। তো মেম্বার অবশ্যই বাধ্যতামূলক হইতে হবে। এটা কমন এরকম যদি থাকে, তাহলে কেবল আমরা যে ডাক দিলে, আমাদের বাংলাদেশে এত পরিমাণ ম্যান পাওয়ার হোমিওপ্যাথিতে আছে যে অন্য কোনো সোসাইটিতে এত পরিমাণ ম্যান পাওয়ার নাই। আমি প্লান্ট প্যাথোলজি সোসাইটি আছে, আমাদের মধ্যে 200 ম্যান পাওয়ার আছে, 200, যেটা আমাদের স্পেশালাইজেশন, যেটা ডাক দিলে এক সেকেন্ডের মধ্যে আমরা এক জায়গায় যাবো। হ্যাঁ, তো এরকম যদি না হয় তা হবে না। হ্যাঁ, যতই আপনি বলেন না কেন, জনসমর্থন না থাকলে, ম্যান পাওয়ার না থাকলে, আপনার শত্রুরা আপনাকে মানে উল্টা পাল্টে ফেলবে আর কি। হ্যাঁ, তো এই জন্য এরকম সংগঠন দরকার। হ্যাঁ, কিন্তু আমি বহু লোককে বলছি, কিন্তু কেউ তো উদ্যোগ নেয় না, বা এরকম কমন কোনো পাই না। একজন ব্যক্তিগত একজনের মানে সংগঠন আছে। তো ডাক্তারদের এরকম ভিন্ন ভিন্ন সংগঠন আছে, আওয়ামী লীগের আছে, বিএনপির আছে, জামাতের আছে, বিভিন্ন রকম আছে, কিন্তু ওদের মেন সংগঠন একটা আছেই। কিন্তু ইঞ্জিনিয়ারদের একটা মেন সংগঠন আছে, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন, কৃষিবিদদের একটা মেন সংগঠন আছে। তা মেন সংগঠনে সবাই সদস্য থাকবে, সবাই ডাক দিলেতে এক হতে পারে। এটা না হলে অস্তিত্ব থাকবে না। ধন্যবাদ সবাইকে। জি, অসংখ্য ধন্যবাদ স্যার আপনার মতামতটা প্রদান করার জন্য। আপনার আজকে আমাদের আলোচ্য বিষয় অবশ্যই একটু ভিন্ন থাকলেও আপনার কথা একটা যৌক্তিক কথা। যাই হোক, আমাদের আরেকজন প্রশ্ন করতে চাচ্ছেন, ডাক্তার খায়রুল কাফায়েতুল্লাহ। ডাক্তার কাফায়েতুল্লাহ সাহেব, আপনি একটা হাত তুলেছেন, প্রশ্ন করতে চাচ্ছেন। জি, প্লিজ। ডাক্তার কাফায়েতুল্লাহ, আপনি হাত তুলেছেন, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, সম্ভবত উনি শুনতে পাচ্ছে না, বা ভুল করে হাতটা উঠাতে পারেন। আমি আপনার কাছে যে প্রশ্ন আবার ফিরে আসি স্যার, যেটা আহ, আমাদের রেজাউল ইসলাম স্যার যেটা যুক্ত করেছিলেন, সেই বিষয়টা অ্যাকচুয়ালি কি হবে আমরা আহ, ওই আঙ্গিকে কিছু এই মুহূর্তে বলতে পারছি না, কারণ আমরা ওইভাবে চিন্তা করি নাই, বা এখনো ওই চিন্তার মধ্যে আমরা প্রবেশ করি নাই। হয়তো কাউন্সিল গঠনের সাথে এটা একটা সম্পর্ক যুক্ত থাকতে পারে। ঠিক আছে, কারণ আমি বিভিন্ন ইয়াতে দেখেছি, যেরকম বার কাউন্সিল, ঠিক আছে, কাউন্সিল বা বিএমডিসি যেটা মেডিকেল কাউন্সিল আছে, তো এগুলো কাউন্সিল গঠনের সাথে সম্পৃক্ত হতে পারে। যেহেতু বাংলাদেশে এখন হোমিওপ্যাথি মেডিকেল কাউন্সিল গঠিত হতে যাচ্ছে, হয়তো কাউন্সিল হওয়ার পর একটা কিছু এরকম কিছু হয়তো আমরা পেতে পারি। আর না হলে তো আপনারও ইচ্ছা আছে, আমরাও চেষ্টা করব সবাই মিলে ঐক্যবদ্ধ হওয়ার। যাই হোক, আমি শাহিদ স্যারের কাছে যে প্রসঙ্গে এরপর আসতে চাচ্ছিলাম, সেই প্রসঙ্গে চলে আসি। সেটা হচ্ছে যে সম্প্রতি আপনি হোমিওপ্যাথির বৈজ্ঞানিক ভিত্তির যে বইটা বের করছেন, এবং যেটা আমি বললাম যে আমি বইটা অলরেডি পাণ্ডুলিপি রিভিউ করেছি, এবং বইটা আমার কাছে খুব অসাধারণ একটা বই, এবং এটা মানুষের কি কাজে লাগবে সেটা আমি বুঝতে পারছি, যেহেতু আমি বইটা রিভিউ করেছি। ঠিক আছে, কিন্তু এখনো তো মানুষের হাতে বইটা যায়নি, আশা করি আগের মাস থেকে যাওয়া শুরু করবে। যে আমি আপনার কাছে যেটা জানতে চাচ্ছিলাম, যে আপনার বইটা হোমিওপ্যাথি কমিউনিটিকে বা এই গবেষণার ক্ষেত্রে কিভাবে ভূমিকা রাখতে সাহায্য করবে, বা কতটা পরিসরে বইটি এবং সংশ্লিষ্ট বিষয়বস্তু আলোচিত হয়েছে, অর্থাৎ বইটিতে আপনি কতটা পরিসরে আলোচনা করেছেন, বা বইটা অ্যাকচুয়ালি হোমিওপ্যাথি সর্বদিক দিয়ে হোমিওপ্যাথি কমিউনিটি কি কাজে লাগবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। হ্যাঁ, আমার বইটার কথা তো আমি বেশ কয়েকবার আমার আলোচনায় উল্লেখ করেছি, কাজে এই ব্যাপারে একটু বলাও দরকার আছে। এবং এটা একটু সংক্ষেপে আমি জানতে চাচ্ছি, কারণ আমাদের আলোচনার সর্বোচ্চ শেষ সময় হচ্ছে 10:30। এত সময় লাগবে না, আমি খুব সংক্ষেপে এটা বলে দিচ্ছি। জি। প্রথম কথা হচ্ছে, আমাকে মাথায় রাখতে হয়েছিল
যে বাংলাদেশে এটা চর্চা কিন্তু হয় না, তাই না? এই কারণে আমাকে একদম কিছু গ্রাউন্ড লেভেল থেকে আমার শুরু করতে হয়েছে। জি দ্বিতীয়ত হচ্ছে এটা যে একটা পারপাস সার্ভ করবে ব্যাপারটা এরকম নয়, বেশ কিছু উদ্দেশ্য সাধন করবে। আপনারা জানেন এখন ধীমান স্যার ছিলেন আমাদের এই বিতল কাছের যে আইএসিএস এর রিসার্চ টিম, সেখানে আমিও যুক্ত হয়েছি। সেখানে কয়েকটা সেশন আমাদের ট্রেনিং সেশন গিয়েছে, তার একটা অভিজ্ঞতাও তৈরি হয়েছে কিছুটা, সেটার প্রতিফলনও আপনারা পাবেন। কিন্তু সেগুলোর চাইতে বড় কথা যে এই বাংলাদেশে প্রথম যদি কেউ চায়, এই পাঠক হোমিওপ্যাথরা যদি কেউ চায় রিসার্চের জগৎটাতে সহজে অনুপ্রবেশ যেন করতে পারে, সে ব্যাপারে সহযোগিতা করবে। আর এই কারণে আসলে বাংলায় লেখা। ইংরেজিতে লিখলে এই বইটা আমি অনেক সহজে লিখতে পারতাম, অনেক আরামে লিখতে পারতাম, কিন্তু বাংলায় লেখার উদ্দেশ্যই হচ্ছে এই কমিউনিটি। রেজাউল স্যার চমৎকার কথা বলেছেন, একটা কমিউনিটির কত শক্তি আমাদের লাগে, কারণ বাংলাদেশ এইভাবে চলে, গণতান্ত্রিক প্রক্রিয়া, ভোর হাঙ্গামা, রাস্তায় গিয়ে নামা, এই সেই প্রক্রিয়ায় চলে। কিন্তু যদি কোনোদিন দলিল প্রমাণের প্রশ্ন ওঠে, যদি কোনোদিন সিস্টেমেটিক ওয়েতে দাঁড় করাতে হয়, তখন এই ছাড়া কোনো উপায় নেই গবেষক। এই কারণেই বিতল কাজ এত জোর দিয়েছেন যে যে কোনো জায়গায় কেউ গবেষণা করলে তিনি নিবেন, নিজ খরচে তিনি পাবলিশ করবেন, আমাদের টিম তাদেরকে সহযোগিতা করবে। তারা আমাদের আইএসকেএস এর মেম্বার হোক না হোক, স্টুডেন্ট হোক না হোক, তাদেরকে সহযোগিতা করবে। বিতল কাজ এতটা গুরুত্ব এই কারণে দিয়েছেন। তো সেই তারই একটা ধারাবাহিকতায় আপনি বলতে পারেন যে যদি কেউ চায় তারা যেন এই জগৎটি এবার বুঝতে পারে, জানতে পারে। অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো বুঝেন, কিন্তু একটি বিশাল সংখ্যা রয়েছে তারা আসলে জানেন না, নতুন, তারা যেন জানতে পারেন। এই বইটিতে হোমিওপ্যাথিক গবেষণা আমরা যা জানি না তার একটা ধারাবাহিক চিত্র অত্যন্ত ডকুমেন্টেড ভাবে উপস্থাপন করা হয়েছে, যে এ পর্যন্ত কিভাবে কিভাবে গবেষণা হয়েছে, কেন সেগুলো আমাদের কানে পৌঁছায়নি, কি কি কারণে, এই একটু আগে যে কথাগুলো আমি প্রথম প্রশ্নের উত্তরে বলেছিলাম, সেই বিষয়গুলোর ডকুমেন্ট সহ আলোচনা সুবিস্তৃত ভাবে রয়েছে। কিভাবে আমাদের গবেষণাকে ইনভ্যালিড করে রাখা হয়েছে, মিথ্যা চিত্র তৈরি, সমস্ত প্রক্রিয়া এবার ওপেন করে দিয়েছি আমি এই বইটাতে। কে কারা এই নেতিবাচক বৈরিতার বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাচ্ছে, কারা এই নেতিবাচকতার বৈরিতাতে ভূমিকা রাখতেছে, এই বিষয়গুলো আমাদের কাছে সুস্পষ্ট হবে। বইতে আরেকটা পারপাস সার্ভ করবে। কোথায় কিভাবে গবেষণা হয়, কতটা গবেষণা হয়, কি কি গবেষণা হয়, উল্লেখযোগ্য কি গবেষণা আছে, কোথায় সহজে পাওয়া যাবে। সহজ কথা, কিভাবে গবেষণার জগৎটিতে আমাদের যে কেউ প্রবেশ করতে পারে, তার সমস্ত ফ্যাসিলিটিস এই বই থেকে কিন্তু হোমিওপ্যাথির বিভিন্ন হাইপোথিসিস ডিসকাস করা হয়েছে, হোমিওপ্যাথির বৈজ্ঞানিক ব্যাখ্যা, হোমিওপ্যাথির ওষুধ কিভাবে কাজ করে। সবাই তো বলে যে কাজ করে না, জানা নেই, এই পদ্ধতি আবিষ্কার হয়নি। ব্যাপারটা একদম সর্বাংশে সত্য নয়। হোমিওপ্যাথিক ওষুধ কিভাবে কাজ করে তার 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 ব্যাখ্যা কিন্তু একটা বিতল কাজ দিয়েছে। কিন্তু কিন্তু আমরা একসেপ্ট করব, না করলে তার সর্বজনীন হবে না, এটা স্বাভাবিক ব্যাপার। তো সেই ব্যাপারগুলো আলোচনা হয়েছে। এই সমস্ত গবেষণা, তার এক্সপ্লেনেশন এই বইটিতে। বইটি আপনারা জানেন, আপনি যেহেতু বইটি পড়েছেন, পাণ্ডুলিপি পড়েছেন, আপনি জানেন বইটি বেশ বড়, প্রায় 1000 পৃষ্ঠার বই, এবং এতে প্রচুর পরিমাণ তথ্য রয়েছে। আমি আজকে যে আলোচনা করলাম তার একটা স্ফুলিঙ্গ মাত্র ওই বইতে যা রয়েছে, আজকে টোটাল আলোচনা তার জাস্ট একটা স্ফুলিঙ্গ, একটা কণা মাত্র। প্রচুর পরিমাণ ইনফরমেশন আপনারা বইটিতে পাবেন। এবং সবচেয়ে বড় কথা, আমাদের করণীয় এবং গুরুত্ব, এই কাজটা গুরুত্ব, এগুলো স্পষ্ট হবে। এছাড়া আরো বহু কিছু রয়েছে, আসলে এইভাবে বললে তো সব মনে আসে না, একটা পুরো বই 1000 পৃষ্ঠার বই। তো অর্থাৎ এক কথায় হচ্ছে আপনার বহুমুখী 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 উদ্দেশ্য সার্ভ করবে। ধন্যবাদ। আচ্ছা, আমি এখানে ডাক্তার কেফায়েতুল্লাহ নামে একজন সম্ভবত আছেন, আমি যদিও তাকে দেখতে পাচ্ছি না। ওনার ভিডিওটা অফ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি, এটা অনেকেরই একটু প্রবলেম হচ্ছে। ডাক্তার কেফায়েতুল্লাহ, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনারা একবার হাত তুলেছিলেন।
আসলে আমাদের হোমিওপ্যাথিক কমিউনিটির একটা বড় অংশ চরম ধরনের উদাসীনতার পরিচয় দেন, যেটা আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে দেখি। যে আমাদের এখানেও আছে কিছু সেরকম দেখতে পাচ্ছি। যাই হোক, অন করে রেখে হয়তো উনি নাই, কোনো রেসপন্স করতেছেন না, হাত তুলে বসে আছেন, ঠিক আছে, খালি গায়ে হয়ে বসে আছেন, এরকম একটা বিষয়। যাই হোক, আমি ইতিমধ্যে হাত তুলেছিলেন আর একজন, আমি ডাক্তার হাত তুলেছিলেন, প্লিজ ডাক্তার সম্ভবত লুৎফর রহমান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আমার শাহিন স্যারের কাছে আমি স্যারের যতগুলো বই বের হয় কিনি এবং পড়ি। থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ। আপনার এই নতুন বইটা আশা করি খুব তাড়াতাড়ি পাবো। তবে আমি স্যারকে অনুরোধ করব যে একটা রিসার্চ সেন্টার আপনি চালু করতে পারেন কিনা, যেখানে আমরা বা যে কেউ আমরা সেখানে অংশগ্রহণ করতে পারি কিনা, যে আমরা একটা রিসার্চ হয় কিনা। আমি আমার দিয়েই বলি, আমি শিশু প্রতিবন্ধী রোগীগুলোর চিকিৎসা করছি, এরা সুস্থ হচ্ছে। কেন প্রতিবন্ধী হচ্ছে, কেন একটা বাচ্চা প্রতিবন্ধী হবে, এটা আমি বুঝতেছি, কিন্তু এটা রিসার্চে কিভাবে নিয়ে আসতে হয় সেটা কিন্তু আমি জানি না। বিষয়টা হলো আমি সেটা কিন্তু আমি জানছি না। আজকে একটা শিশু প্রতিবন্ধী ও বোবাকালা যাই হোক না কেন স্বাভাবিক সুস্থ জীবন পাবে, কিন্তু কোন বাচ্চাটা এরকম হবে সেটাও আমি বুঝি, কিন্তু এটা রিসার্চে কিভাবে হবে আর কিভাবেই বা পাবলিশড হবে এই বিষয়গুলো কিন্তু আমি বুঝি না। আর এই জন্য আমাদের একটা রিসার্চ সেন্টার আসলে হোমিওপ্যাথিতে প্রয়োজন। আর যেহেতু সরকারি ভাবে কবে কি হবে জানি না, স্যারকে অনুরোধ করব যে আপনি যদি একটা এরকম কিছু করতেন যাতে আমরা সেখানে অংশগ্রহণ করে অন্তত হোমিওপ্যাথির জন্য কিছু করে যেতে পারি, এটা পারতাম। আর স্যার আমি যেহেতু ঢাকায় আসবো, আপনার চেম্বারটা আমি একবার ঢাকার ঠিকানাটাও যদি পেতাম, তাহলে আমি 27 তারিখে ঢাকায় থাকবো, আপনার চেম্বার আসতে চাইছি। 27 তারিখে আমিও ঢাকায় থাকবো, তবে চেম্বারে না, আমাদের একটা প্রোগ্রামের পসিবিলিটি আছে, সেখানে থাকতে পারি। তো যাই হোক, ওটা হোমিও ডাইজেস্টের ইনবক্সে আপনি যোগাযোগ করলে আমাদের আপডেট গুলো পাওয়া যাবেন ইনশাল্লাহ। তবে আপনার প্রশ্নটার উত্তরে বলি, দেন এটার ব্যাপারে যদি আমি সচেতন না হতাম তাহলে 2 বছর ধরে এত কষ্ট করে একটা বই লিখতাম না। অ্যাকচুয়ালি আমাদের রিসার্চের দরকার, আমাদের লোক যেন রিসার্চ করতে পারে, যারা বাংলা ভাষাভাষী যারা আছে তারা যেন রিসার্চের জগৎটাতে পা ফেলায়, এই প্রত্যাশা, এই আকাঙ্ক্ষা, এই ক্র্যাভিং যদি না থাকতো তাহলে এত কষ্ট করতাম না স্বাভাবিকভাবেই। এবং একদমই পরিকল্পনা নেই তাও বলবো না, কিন্তু আমিও তো আসলে শিখতেছি। রিসার্চ টিমে আমি যোগদান করেছি বিতর কাছে, সেখানে শেখার বহু কিছু রয়েছে। আর আমি যা কিছু শিখি কখনোই কার্পণ্য করি না তা আমাদের দেশ, আমাদের কমিউনিটিতে তা ছড়িয়ে দিতে। তো কাজেই আর বাংলাদেশের এখন বর্তমান পর্যায়ে হোমিওপ্যাথির ব্যাপারটা কিন্তু কিছুটা গঠনমূলক পর্যায়ে রয়েছে, তাই না? কাউন্সিল সবে মাত্র হলো, এবার কাউন্সিল আমাদের পুরোপুরি গঠিত হয়নি, হলে তাদের রুলস এন্ড রেগুলেশন কি হবে, আমাদের প্রক্রিয়াগুলো, নিবন্ধন প্রক্রিয়া সহ অন্যান্য প্রক্রিয়াগুলো কি হবে, অনেকগুলো ফ্যাক্টর থাকে, পরিকল্পনায় নেই, ব্যাপারটা এরকম নয়। এবং একদিন হয়তো আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ এমন হবে যে আমাদের রিসার্চ সেন্টার থাকবে, সরকারি ভাবে বেসরকারি সুযোগ থাকলেই আমাদের একটা রিসার্চ সেন্টার থাকবে, সেখানে আমরা নিজেরা ট্রেন আপ হব এবং অবশ্যই দুর্দান্ত ভাবে আমরা রিসার্চ। বিতুল কাছের ছাত্র আমি, যেখানে বিতুল কাজ গুরুত্ব দিচ্ছেন রিসার্চ পাবলিশ করার জন্য, ইভেন এতটা ছাড় দিচ্ছেন যে প্রত্যেকটা জার্নালে রিসার্চ পাবলিশ করতে গেলে পরে একটা খরচ দিতে হয়, এটা ঘুষ টুস কিছু নয়, যে জার্নাল গুলো চলে সেই টাকা দিয়ে, এটা নিয়ম, প্রত্যেকের একটা ফি থাকে রিসার্চ। এই বিতুল কাজ বলতেছেন যে আমার আইএলসিএস এর মেম্বার না হোক, স্টুডেন্ট না হোক, যদি সত্যিকারের রিসার্চ হয় আমার নিজের পয়সা খরচ করে আমি সেই রিসার্চটা হোমিওপ্যাথির কল্যাণের লক্ষ্যে বিতল কাজ যদি গুরুত্ব এটা দিয়ে থাকেন, আমি তার স্টুডেন্ট হয়ে কি আমি ভিন্ন কোনো মতামত রাখতে পারি? প্রশ্নই ওঠে না। আমি চাবো বাংলাদেশের প্রত্যেকটা হোমিওপ্যাথি রিসার্চ হবে এবং প্রত্যেকেই ব্যাপারে প্রশিক্ষিত হোক, এই লক্ষ্যেই বইটি। এবং আপনারা জানেন কিনা জানি না, এই বইটি আমার শিক্ষক ডাক্তার জর্জ বিতল কাছের প্রতি উৎসর্গীকৃত, ডেডিকেটেড টু ডাক্তার জর্জ বিতল কাছ। পাবেন আপনারা হাতে ইনশাল্লাহ, তখন জানতে পারবেন। আমি একটু অগ্রিম ঘোষণা দিয়ে দিলাম। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ স্যারকে। আমাদের সময় প্রায় শেষ পর্যায়ে, তার আগে আমি 2-1টা কমেন্ট আসছে এখানে, আমি একটু কমেন্ট গুলা
পরে শোনাচ্ছি ডাক্তার জাহাঙ্গীর আলম, উনি লিখেছেন থ্যাংকস এ লট ডক্টর ধীমান স্যার। ধীমান স্যারের প্রতি উনি ধন্যবাদ জানিয়েছেন। ওনার অনুপস্থিতিতে আমি ডাক্তার জাহাঙ্গীর আলম সাহেবকে আমিও ধন্যবাদ জানাচ্ছি হোমিও ডাইজেস্টের পক্ষ থেকে। তারপরে শ্যামল দাদা লিখেছেন স্যার থ্যাংকস, আপনাকেও ধন্যবাদ। মোহাম্মদ আমজাদ হোসেন, এই অনলাইন ক্লাসটা হোমিও ডাইজেস্টের ইউটিউব চ্যানেলে আপলোড করলে খুব ভালো হবে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আমরা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে অবশ্যই আপলোড করব। এছাড়া আরো মন্তব্য করেছেন একজন, সেটা আর পড়ছি না, যাই হোক এটা আমি মন্তব্য করেছি এর আগে। এরপরে মোশাররফ হোসেন লিখেছেন শাহিন স্যারকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ মোশাররফ হোসেন সাহেব। এরপরে আরেকজন তসলিম খান লিখেছেন খুব তথ্যপূর্ণ আলোচনা করছেন শাহিন স্যার, আমাদের টাঙ্গাইলের গর্ব। যাই হোক, শাহিন স্যার শুধু টাঙ্গাইলের গর্ব বলবো না, হোমিওপ্যাথিরই গর্ব হবেন, এটাই আশা করি। যাই হোক, শ্রীকৃষ্ণ চন্দ্র সাহা লিখেছেন গতিশক্তি, সম্ভবত কোন একটা প্রশ্নের ব্যাপারে উনি উত্তর দিয়েছিলেন। ওই যে ধীমান স্যার যেটা নাইটিং এনার্জি বলছিলেন, ওনার ব্যাপারে উনি লিখেছিলেন সম্ভবত গতি শক্তি হবে। এই ছিল আমাদের এরপরে ডাক্তার লুৎফর রহমান, যে অসম্ভব প্রয়োজনে আলোচনা করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। লতিফুল বাড়ি, থ্যাংকস টু অল। আপনাকেও অসংখ্য ধন্যবাদ লতিফুল বাড়ি। শ্রীকৃষ্ণ চন্দ্র সাহা, থ্যাংকস, অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য, ধন্যবাদ। যাই হোক, এই মন্তব্যগুলো আমি পড়লাম। আমি আশা করি যে আমাদের ব্যতিক্রম ধর্মী এই আয়োজনটা আপনাদের হয়তো ভালো লেগে থাকবে। যদি আপনাদের এরকম আয়োজন ভালো লেগে থাকে তাহলে আমরা এরকম লাইভ আলোচনার আরো পরবর্তীতে প্রোগ্রাম আয়োজন করব, যদি আপনাদের ভালো লাগে। কারণ আপনারা জানেন হোমিও ডাইজেস্ট হোমিওপ্যাথির প্রচার প্রসার এবং হোমিওপ্যাথির মৌলিক বিষয়গুলো নিয়ে কাজ করে যাচ্ছে এবং চেষ্টা করছে। আমরা যেমন ডাক্তার লতিফুর রহমান উনি যে প্রশ্নটা করলেন, যে রিসার্চ করতে চান উনি, অ্যাকচুয়ালি হোমিও ডাইজেস্ট সেই প্ল্যাটফর্মটাই তৈরি করতে চাচ্ছে, কিন্তু তার জন্য উপযুক্ত জনবল, প্রশিক্ষিত জনবল প্রয়োজন। আমরা প্রাথমিকভাবে সেই কাজটাই করে যাচ্ছি। সাথে সাথে আমরা বিভিন্ন ধরনের প্রকাশনা, যে প্রকাশনাগুলা সচরাচর বাংলাদেশে হোমিওপ্যাথি নিয়ে হয় না, যেরকম যে বৈজ্ঞানিক ভিত্তিক বইটা, দার্শনিক ভিত্তিক বই, এই টাইপের বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। আমরা অ্যাকচুয়ালি লোক দেখানো বা অপ্রয়োজনীয় সায়েন্টিফিক সেমিনার করতে আগ্রহী নয়। আমরা যেটা করতে চাই সেটা যেন হোমিওপ্যাথির কল্যাণে কাজে লাগে এবং ইন্টারন্যাশনালি সেগুলো অ্যাপ্রুভ হয়, সেই দিকে সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। আশা করি আমাদের সমস্ত কাজে আপনাদের সহযোগিতা পাবো। এবং শাহিন স্যার তো আমাদের সঙ্গে আছেন, উনি হোমিও ডাইজেস্টের একজন প্রতিষ্ঠাতা সদস্য এবং হোমিও ডাইজেস্টের একজন চিফ ট্রেনার। সুতরাং আপনারা এই প্ল্যাটফর্ম গুলো পাবেন। আমরা আপনাদেরকে আমাদের অনুষ্ঠানে কষ্ট করে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শাহিন স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং অনেকটা ঈদ, আড্ডা, হোমিওপ্যাথি ডে, পয়লা বৈশাখ সবকিছু মিলে আমরা অনুষ্ঠানটা আয়োজন করেছিলাম। আমি ইন্টারন্যাশনাল একাডেমি ফর ক্লাসিক্যাল হোমিওপ্যাথি থেকে যারা যুক্ত হয়েছিলেন তাদের সহ, আমাদের হোমিও ডাইজেস্টের শিক্ষার্থী সহ অন্য যারা উপস্থিত হয়েছিলেন সবাইকে আমি হোমিও ডাইজেস্টের পক্ষ থেকে শুভকামনা জানাচ্ছি, ঈদ মুবারক জানাচ্ছি, হ্যানিম্যানিয়ান ডে অভিনন্দন জানাচ্ছি এবং পয়লা বৈশাখের অভিনন্দন জানিয়ে, শুভকামনা জানিয়ে আজকের মতো আমাদের এই আয়োজন শেষ করতে চাচ্ছি। সবাই এই পর্যন্ত সুস্থ থাকবেন আগামী অনুষ্ঠান হওয়া পর্যন্ত, এবং আগামী দিনগুলোতে সুস্থ থাকবেন সেই কামনা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। শুভরাত্রি স্যার। শুভরাত্রি স্যার, নমস্কার।